ঘরে বাইরেতে রবীন্দ্রনাথ লিখছেন, বিধাতা আমাদের জীবন ছবির দাগ একটু ঝাপসা করে টেনে দেন। রাজনীতিও অনেকটা জীবনের মতোই, অনিশ্চয়তায় ভরা। কখন কি ঘটে যায় কিচ্ছু বলা যায় না। এই যেমন বিজেপির রথযাত্রা। ঘোষণার দিন থেকে এই রথযাত্রা নিয়ে রাজ্য রাজনীতি ক্রমশ তেতে উঠছিল। বিবৃতি পাল্টা বিবৃতির তীর ছোঁড়াছুঁড়ি ছিল কার্যত রোজকার ব্যাপার। প্রস্তুতি শেষ, বিজেপির সর্বভারতীয় সভাপতির আশাও চূড়ান্ত। ঠিক তার আগের দিন হাইকোর্টের নির্দেশে কার্যত ২০ বাঁও জলে বিজেপির এই কর্মসূচি। হাইকোর্ট জানিয়ে দিল ৯ জানুয়ারি পর্যন্ত এই কর্মসূচি পালন করা যাবে না। প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছে বিজেপি। তিনি বলেছেন আগামীকাল বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করতে এইটুকুই। দিলীপ ঘোষ বলছেন কাল সভা হবেই, আদালত অনুমতি দিলে রথযাত্রাও হবে। অন্যদিকে আজই দিলীপ ঘোষের কনভয়ে হামলার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূল বলছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। আমরা সেই খবরেও আসবো, কিন্তু তার আগে এই অনুষ্ঠানের শুরুতেই দেখাবো ঠিক কী নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। দেখুন। রথযাত্রা নিয়ে হাইকোর্টে ধাক্কা খেল বিজেপি। এই কর্মসূচির অনুমতি দিল না আদালত। বিচারপতি তপব্রত চক্রবর্তী এদিন সাফ জানিয়ে দেন ৯ জানুয়ারি পর্যন্ত কোনো মিছিলই করা যাবে না। অর্থাৎ এই নির্দেশের ফলে বিজেপির ৩টি রথযাত্রার কর্মসূচি আপাতত ২০ বাঁও জলে। জজ সাহেব খুব পার্টিনেন্টলি প্রশ্নটা করেছিলেন যে একটা লোকও যদি মারা যায় তাহলে তার দায়িত্ব কে নেবে, সেই দায়িত্বটা কে নেবে, এই দায়িত্বের প্রশ্নতেই প্রধানত আদালত এই রায়টা দিয়েছে বলে আমার মনে হয়। আদালতের মনে হয়েছে যে যদি সত্যিই একটা এত বড় র্যালি করতে হয় তাহলে দেখতে হবে যাতে কোনো রকম কোনো ডিস্টারবেন্স না হয়, কোনো রকম কোনো কমিউনাল ডিসহারমনির ঘটনা না ঘটে। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এদিন নির্দেশ দিতে গিয়ে বলেন ২১শে ডিসেম্বরের মধ্যে সমস্ত জেলার পুলিশ সুপাররা জেলা বিজেপি সভাপতিদের সঙ্গে বৈঠকে বসবেন, এই কর্মসূচি নিয়ে আলোচনা করবেন, তার ভিত্তিতে রিপোর্ট তৈরি হবে। ৯ জানুয়ারি এ নিয়ে পরবর্তী শুনানি। প্রশাসন সাড়া দিচ্ছে না এই অভিযোগ তুলে রথযাত্রার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয় রাজ্য বিজেপি। বৃহস্পতিবার অ্যাডভোকেট জেনারেল মুখবন্ধ খামে কোচবিহারের পুলিশ সুপারের রিপোর্ট পেশ করেন। তিনি বলেন পুলিশ সুপার সিদ্ধান্ত নিয়েছেন এই মিছিল করতে দেওয়া যাবে না, আমরা এই আবেদন খারিজ করছি। এরপর দুপুর ১২টায় ফের শুনানি শুরু হলে কোচবিহারের পুলিশ সুপার এবং জেলা শাসকের বক্তব্য পেশ করেন অ্যাডভোকেট জেনারেল। পুলিশ সুপারকে উদ্ধৃত করে তিনি বলেন কোচবিহার স্পর্শকাতর জেলা, আগেও এখানে অশান্তি হয়েছে, সাধারণ মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে আছেন, অবস্থার আরও অবনতি হতে পারে। দেশের বিভিন্ন জায়গায় গোরক্ষার নামে যে তাণ্ডব দেখা যাচ্ছে সেটা নিয়ে আশঙ্কার জায়গা থাকছে। এরপর জেলা শাসককে উদ্ধৃত করে তিনি বলেন এই কর্মসূচিতে রাজনৈতিক নেতারা আসবেন, তাদের সঙ্গীরা থাকবেন, এর আড়ালে উস্কানিদাতারা থাকতে পারে, এই সমস্ত কারণে অনুমতি দেওয়া হচ্ছে না। বেশ কিছুক্ষণ পর ফের শুনানি শুরু করে বিচারপতি তপব্রত চক্রবর্তী প্রশ্ন করেন ডিজি এবং আইজির কাছে বিজেপি প্রথম চিঠি লিখেছিল ১৪ই নভেম্বর, এতদিন পর্যন্ত অফিসাররা চুপ করে বসেছিলেন কেন? তারা যদি তখনই বিষয়টি জানাতেন তাহলে এই পরিস্থিতি নাও তৈরি হতে পারত, এর জন্য আপনারাই দায়ী। ৩০ তারিখে হাইকোর্টে আসার আগে পর্যন্ত অসংখ্য চিঠি দেওয়া হয়েছে। হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারি, ডিজি, এসপি, কমিশনার, তাদের কোঅপারেশন চেয়েছি, তাদের বলেছি তোমাদের কি মতামত জানাও। তারা এই ৩০ দিনে কোনো মতামত জানায়নি এই রাজ্য সরকার। রাজ্য পুলিশের ডিজি ও আইজির পক্ষে আইনজীবী তখন প্রশ্ন করেন যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে কে দায়ী থাকবে? বিজেপির কোন নেতা দায়ী থাকবেন? সামগ্রিকভাবে কার ঘাড়ে দায় বর্তাবে? তখন বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেন এই পরিস্থিতির জন্য আবেদনকারী এবং পুলিশ প্রশাসন প্রত্যেকেই দায়ী, কেউ সময় মতো কাজ করেনি, তবে আমি সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বেশি চিন্তিত। এরপর বিচারপতি আরও বলেন কোনো আইন দিয়ে এ ধরনের মিটিং মিছিলকে আটকানো যায় না যতক্ষণ না সেটা সাধারণ মানুষের অসুবিধার কারণ হয়ে দাঁড়াচ্ছে। আইন শৃঙ্খলা দেখতে হবে পুলিশকেই, এটা কোনো ২-১ দিনের মিছিল নয়, ১ মাসের বেশি সময় ধরে তা চলবে। আদালত যাই নির্দেশ দিক তাকে অনেকগুলো বিষয় খতিয়ে দেখতে হবে। কোনো এক আইনজীবী যদি বলেন গন্ডগোল হলে তিনি দায়ী থাকবেন, সেটা কি রায় দেওয়ার জন্য উপযুক্ত কারণ হতে পারে? হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে রথযাত্রার অনুমতি না পেয়ে বিজেপি নেতারা যান প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্তর এজলাসে। সূত্রের খবর তারা বলেন গুরুত্ব বিবেচনা করে দ্রুত এই মামলার শুনানি করা হোক, কিন্তু প্রধান বিচারপতি তাদের বলেন শুক্রবার সকালে বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করতে, তারপর তিনি বিষয়টি খতিয়ে দেখবেন। লোকসভা ভোটের আগে রথযাত্রা কর্মসূচিকে হাতিয়ার করে ভোট ব্যাংকে ডিভিডেন্ড তোলার আশা করেছিল বিজেপি, কিন্তু এখন মামলার ফাঁসে তাদের রথের চাকা কতদিন আটকে থাকবে সেদিকেই নজর রাজনৈতিক মহলের। সৌভিক মজুমদার ও আবির দত্ত, এবিপি আনন্দ। এই অনুষ্ঠানের শুরুতেই আমরা সরাসরি কথা বলবো বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে। দিলীপ বাবু, আমি শুরুতেই আপনার কাছে জানতে চাইবো, এ তো কোর্টের দিক থেকে ধাক্কা হলো। এর আগে আমরা দেখেছি মোহন ভাগবতজির সভা,
কিংবা ভিক্টোরিয়া হাউসের সামনে অমিত শাহর সভা, দুটো ক্ষেত্রেই রাজ্য মানে হাইকোর্টে বিজেপিকে শুধু যে আপনারা অনুমতি পেয়েছেন তা নয়, কার্যত রাজ্য প্রশাসন ভৎসিত হয়েছে। এক্ষেত্রে কিন্তু ঠিক উল্টোটা হলো, 9 জানুয়ারি পর্যন্ত এই কর্মসূচি আপনারা নিতে পারবেন না, তখন থেকে শুনানি হবে, নেক্সট শুনানি 9 জানুয়ারি। এইটা একেবারে স্পষ্ট ভাষায় মাননীয় বিচারপতি বলে দিলেন। কি বলবেন, কত বড় ধাক্কা আজকে হাইকোর্টে? দেখুন, আপনি যেটা বললেন তার সঙ্গে আমি যুক্ত করতে চাই। গত বছর যুব মোর্চার বাইক র্যালি কাঁথি থেকে কুচবিহার ঠিক একই হয়েছিল। আমরা শেষ পর্যন্ত ডিভিশন বেঞ্চে গেছিলাম এবং শুনানিও চলেছে, যাত্রাও চলেছে, সরকার প্রোটেকশন দিয়েছে। সেই জন্য কেউ যেটা মনে করছেন যে বোধহয় বলটা গ্রাউন্ডের বাইরে চলে গেছে, তা যায়নি, বল গ্রাউন্ডেই আছে, এখনও খেলা চলছে। কালকে 10:30টায় আবার মহামান্য আদালত এই মামলা শুনানি করবেন, সেদিকে আমরা তাকিয়ে আছি এবং সম্পূর্ণ প্রস্তুতি আমরা শেষ করেছি। এবং বারবার এই যে আদালতে যেতে হচ্ছে, এটা একটা মজার ব্যাপার। আমার মনে হয় ভারতবর্ষের কোনো রাজ্যে এটা হয় না। একটা ছোট্ট স্ট্রিট কর্নার করতে গেলেও আমাদেরকে আদালতে যেতে হচ্ছে। এতে প্রমাণ হচ্ছে যে এখানে গণতন্ত্র নাই, আইন আদালতও নাই, আর তাই বারবার কোর্টের দরজা আমাদের খটখটাতে হচ্ছে। আমি দুটো জায়গায় আসব। এক হচ্ছে আপনি খেলার কথা বললেন, আপনি কি মানবেন যে খেলার প্রথম রাউন্ডে অন্তত আপনারা হেরে গেলেন? 2, আপনি বললেন যে কাল শুনানি নয়, আমি যতটুকু আইনের জানি আপনি আরও ভালো জানবেন, মাননীয় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে আপনারা আর্জি জানালেন, 10:30টায় তিনি বললেন মেনশন হবে। মেনশন হওয়ার পর মাননীয় প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন যে মামলা তিনি গ্রহণ করছেন কিনা। যদি গৃহীত হয় তারপর শুনানি শুরুর প্রসঙ্গ। সুতরাং কালকেই কিছু একটা হবে, আজকের সিঙ্গেল বেঞ্চের রায় স্থগিত হয়ে যাবে এবং রথযাত্রা শুরু হবে। এইটা কি দিলীপবাবু কষ্ট কল্পনা নয়? দেখুন, সবটাই কল্পনা। কোর্ট কি জাজমেন্ট দেবেন সেটা আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। যেন কোর্টকে যেহেতু আমরা তার উপর আস্থা রেখেছি, বিশ্বাস রেখেছি, তার দিকে আমরা অপেক্ষা করে তাকিয়ে থাকবো। সব কিছু হতে পারে। যেটা ভিক্টোরিয়া হাউসের কথা আপনি বললেন, সভার আগের দিন সন্ধ্যাবেলা পর্যন্ত কোর্ট চলেছে, জাজমেন্ট এসেছে এবং তারপরে সভা হয়েছে। সেই জন্য আমরা ওই দিকে তাকিয়ে আছি। যেহেতু কোর্টে গেছি, কোর্টের উপরে পুরো বিশ্বাস আছে এবং পূর্ণ প্রস্তুতি নিয়ে আমরা বসে আছি। দুটো সম্ভাবনা, একটা হচ্ছে যে জাজমেন্টের কথা বলছেন, নিঃসন্দেহে আমি আবার বলছি মেনশনের পর সেই দিনই জাজমেন্ট আসবে, এই রকম খুব বেশি নজির অন্তত আমার জানা নেই, আমি দেখিনি। দ্বিতীয় হচ্ছে যে আপনাদের বিরুদ্ধে গেল, অর্থাৎ আজকে সিঙ্গেল বেঞ্চের মাননীয় বিচারপতি যা বলেছেন হাইকোর্ট সেই রায় বহাল রাখলো, সেক্ষেত্রে কি করবেন? না, সেটা তো দেখুন, পিসির গোঁফ হলে পিসে বলবো কি পিসা বলবো সেটা তো কাল ঠিক হবে। আপাতত আমরা সমস্ত দরজা খুলে রেখেছি, চিন্তাভাবনা করছি এবং প্রস্তুতিও পুরোপুরি রেখেছি। আদালত যা বলছে সেটা মানবেন, সেই মানার প্রস্তুতি আপনাদের আছে? তাই যদি মানবেন তাহলে আজকে আপনার প্রেস কনফারেন্স আমি দেখছিলাম, আপনি বলছেন যে প্রস্তুতি শুরু হয়ে গেছে। সেইখানে আপনি বলছেন যে আপনি একটা বিভাজন করছেন। কি বিভাজন? একটা আপনি কর্মসূচি অর্থাৎ রথযাত্রা এবং সভা, এই দুটোকে আলাদা করে দিয়েছেন। কিন্তু আজ সকাল অবধি আপনি যখন কোর্টে গেছেন তখন কর্মসূচি হিসেবে আপনি রথযাত্রার আনুষাঙ্গিক কর্মসূচি, সভা ইত্যাদি সবটার জন্যই কোর্টে গেছিলেন। তো এইভাবে আলাদা করে কি একটা আইনি কৌশল নিচ্ছেন দিলীপবাবু? দেখুন, আইনটা তো পুরো কৌশলীর ব্যাপার আছে। তবু আমরা আমাদের যারা আইনজ্ঞ আছেন এবং কোর্ট যেহেতু বিচার করছেন, তাদের অন্তিম যে নির্দেশ তার জন্য অপেক্ষা করব। আর এর আগে আপনি একটা উল্লেখ করেছিলেন, কোর্ট বলেছেন যে মারা গেলে কে দায়ী হবে। আমি তো উল্টো প্রশ্ন করতে পারি, পঞ্চায়েত নির্বাচন হলো, এখনও পর্যন্ত 90 জন মারা গেছেন, কে দায়িত্ব নিয়েছে? তার জন্য মৃত্যুর ভয়ে তো পঞ্চায়েত ইলেকশন বন্ধ হয়নি। সেজন্য এই সমস্ত প্রশ্ন আছে, তার সত্ত্বেও আমরা কোর্টের দিকে তাকিয়ে আছি, সেখানে আমাদের বক্তব্য তুলে ধরব। দিলীপবাবু, আমার শেষ প্রশ্ন, আজকে সীতায়ের ঘটনা কিছু ফুটেজও আমরা দেখেছি, আপনার গাড়িতে হামলার অভিযোগ, একেবারে পরিষ্কার, জানলার কাঁচ ইত্যাদি ভেঙে দেওয়া হচ্ছে। আপনার মুখ থেকে ঘটনাটা জানতে চাইবো এবং সেই মুহূর্তে প্রশাসনের ভূমিকা। দেখুন, একটা সাধারণ প্রোগ্রাম ছিল, সেটা হচ্ছে ঠাকুর পঞ্চানন বর্মা জন্মভিটেতে আমি তাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য যাচ্ছিলাম। আর সেই সময় সীতাই মোড়েতে আমাদের উপরে হঠাৎ আক্রমণ হয়। মজার ব্যাপার, পুলিশ এবং গুন্ডা, সিভিক পুলিশ এবং যারা লাঠি দিয়ে ভাঙলো, সবাই একই পোশাক পরে আছে। আপনি ভিডিও দেখুন, তার থেকে হঠাৎ আক্রমণ করে আমাদের গাড়িগুলো ভাঙা হলো, মারা হলো। তো পুলিশ গুন্ডার মধ্যে আর পার্থক্য করা যাচ্ছে না, বিশ্বাসও করা যাচ্ছে না। আর আমার উপরে এটা প্রথমবার আক্রমণ হয়নি, সব জায়গায় হচ্ছে। কয়েকজন নেতা দেখলাম বলছেন নাকি আমাদের গোষ্ঠীদ্বন্দ্ব। আমাদের গোষ্ঠীদ্বন্দ্ব আমরা জানতে পারছি না। দিলীপবাবু একদম স্পেসিফিক বলেছেন, কোচবিহারের নেতা একেবারে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে রাজ্য বিজেপিতে 3টে গোষ্ঠী, দিলীপ ঘোষ গোষ্ঠী, রাহুল সিনহা গোষ্ঠী এবং মুকুল রায় গোষ্ঠী, এই 3 গোষ্ঠীর ঝামেলা হচ্ছে আজকে, তার নিট ফল হচ্ছে আপনার কনভয় হামলা।
না, আমার উপরে এটা নিয়ে 9বার হামলা হলো, তখন তো মুকুল রায় আমাদের পার্টিতে আসেননি। আপনি দেখেছেন দার্জিলিংয়ে হামলা হয়েছে, কাঁথিতে হয়েছে, তার আগে হয়েছে, তখন কোন মুকুল রায় ছিলেন? সেই জন্য ওনারা কষ্ট কল্পনা করছেন, আমার পার্টিতে কটা গোষ্ঠী ওনারা জানতে পাচ্ছেন। আর যখন তার পার্টির লোকেরা উদয়ন গুহকে তাড়া করে আর তাড়িয়ে ওখানে নিয়ে যায় কুচবিহারে, বা রবিবাবুর পেছনে তাড়া করে, তখন বোঝা যায় ওখানে গোষ্ঠীদ্বন্দ্ব আছে। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব আমি কমপক্ষে জানি না। দিলীপবাবু, অনেক ধন্যবাদ আপনাকে। আমি সরাসরি প্রতিক্রিয়ার জন্য দেবনারায়ণ বাবুর কাছে আসবো। দেবনারায়ণ বাবু, এটা ঠিক যে সব কিছুতে যেরকম তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করা ঠিক নয়, সেরকম একই রকমভাবে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বকেও দায়ী করা ঠিক নয়। আমার প্রথম প্রশ্ন, যে প্রশাসন কি করছিল? গাড়িতে ভাঙচুর হচ্ছে, আপনি দেখবেন ফুটেজে যে পুলিশ কার্যত আছে, ক্যামেরাতে দেখা যাচ্ছে, মনে হচ্ছে যারা গাড়ি ভাঙছে তাদের প্রোটেকশন দিচ্ছেন। কি প্রশাসনের ভূমিকা? প্রশাসন সব ধরে নিন বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বই হচ্ছিল, মুকুল রায় গোষ্ঠীর লোক হামলা চালিয়েছে, কোনো কিছুতে সেটাও তো প্রশাসন। না, সবকিছুতে প্রশাসন প্রথম দায়ী তো হবে কোনো কিছু হলে। সারা ভারতের যে কোনো ঘটনা হলে একজনে যদি ইসে মারা যায় তা তো প্রশাসন দায়ী, যে কোনো কারণে প্রশাসন। প্রশ্ন তা না, প্রশ্ন হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব। এই যে আজকে তৃণমূলে কেউ মারা গেলে গোষ্ঠীদ্বন্দ্বে মারা গেছে, এরা তো পরিবার বিজেপি বলে। প্রশ্ন হচ্ছে কারা করলো? এরা নিজেরা তো, এটা হতেও তো পারে ওরা নিজেরা, শুধু গোষ্ঠী তো একটা শুধু না, প্রচুর গোষ্ঠী আছে। কিন্তু আজকে দিলীপ বাবুর কথাটা কিন্তু পাল্টে গেল। না, দিলীপ বাবুর কথাটা কিন্তু পাল্টে গেল। আপনি যে প্রশ্নটা করলেন তার কিছুটা আগে দিলীপ বাবু নিজে বলেছিলেন কালকের ঠিক আছে আমরা কি করব। আজকে আপনি প্রশ্ন করার সঙ্গে সঙ্গে তার পাল্টে গেল। প্রশ্ন হচ্ছে উনি বলেছিলেন আসলে না, দি মোস্ট ডেঞ্জারাস ম্যাডম্যান আর দোজ হু ইজ ক্রিয়েটেড বাই রিলিজিয়ান। ধর্মই তৈরি করে এইসব উগ্রবাদীদের, যারা সিদ্দিকুল্লাহ চৌধুরী যেমন না এই ধর্মই করে। শুনুন, আজকে তা না, সিদ্দিকুল্লাহ চৌধুরী আজকে আদিত্যনাথ, যোগী আদিত্যনাথ। আচ্ছা, যোগী আদিত্যনাথে আসবো, আমি আজকে রথযাত্রার প্রসঙ্গে আসবো, আমি আসবো। আমি সায়ন্তনবাবুর কাছে আসবো। সায়ন্তনবাবু, একটা সত্যি সত্যি দেবনারায়ণবাবুর একটা অংশ আমি সমর্থন করি, যে দিলীপবাবু সাংবাদিক সম্মেলন শুরু করেছিলেন দুটো বাক্য দিয়ে, রথযাত্রা বন্ধ করতে পারছি না, রথযাত্রা হবেই। আজকে এই এবিপি আনন্দের সঙ্গে কথা বলে আমি দেখলাম যথেষ্ট আদালতের রায় সম্পর্কে সম্পূর্ণ শ্রদ্ধাশীল এবং মানব বলছেন, ভালো লাগলো। কিন্তু আমি বলছি যে কোথাও কি আজকের আদালতের এই রায়টা বিজেপির একটা বড় ধাক্কা হয়ে গেল না? তৃণমূলের ধাক্কা রাজনৈতিকভাবে আপনি কমব্যাট করতে পারবেন, আদালতের ধাক্কা আপনি তো কমব্যাট করার জায়গায় থাকে না রাজনৈতিক দল। দেখুন, আমার ক্যামেরার সামনে বলতে কোনো অসুবিধা নেই, আমরা এই রায় এক্সপেক্ট করিনি। কালকে ডিফারেন্ট রায় আসতে পারে, দুদিন পরে ডিফারেন্ট রায় আসতে পারে। আমরা একটা রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি, ভারতবর্ষে ক্ষমতায় আছি, 19টা প্রদেশে আমাদের সরকার আছে। আমাদের লড়াই আদালতের বিরুদ্ধে নয়, কোনো বিচারপতির বিরুদ্ধে নয়, আমাদের লড়াই তৃণমূল সরকারের বিরুদ্ধে, আমাদের লড়াই মমতা ব্যানার্জি সরকারের বিরুদ্ধে। আমাদের কালকে সভা হবে, আদালতের রায় অনুসারী সভা হবে, তার মধ্যে যদি জাজমেন্ট এসে যায় তাহলে বাকি যা যা কার্যক্রম আছে হবে, না তো প্রয়োজনে কিছু রদবদল হবে। কিন্তু গণতন্ত্র বাঁচানোর স্বার্থে পশ্চিমবঙ্গে আন্দোলন জারি থাকবে। তার প্রারূপের পরিবর্তন হতে পারে, তার চেহারার পরিবর্তন হতে পারে, তার দিনের পরিবর্তন হতে পারে। আমি সায়ন্তনবাবু দুটো কথা বলবো, আবার বলবো, সেটা হচ্ছে কাল 10:30টায় মেনশন হবে, তারপর গৃহীত হওয়ার প্রশ্ন, আমরা শুনানি শুরু। ইতিমধ্যে আমরা আদালতকে বলেছি যে খুব ইম্পর্টেন্স দিয়ে এটাকে যত তাড়াতাড়ি সম্ভব ডিসপোজ অফ করে দেওয়ার জন্য বলেছি। মহামান্য আদালত শুনবেন কি শুনবেন না সেটা মহামান্য আদালতের বিষয়। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে আশ্বস্ত করতে চাই, রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি হিসেবে আদালতের বিরুদ্ধে যাওয়ার কোনো বাসনা পার্টির নেই। দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে আমার একটা আদালতের রায় আমরা কিছুটা অবাকও লাগছে। রাজ্য সরকারের ক্ষমতা নেই একটা যাত্রাকে নিরাপত্তা দেওয়ার, একটা পলিটিক্যাল পার্টির যাত্রাকে, ওয়েদার দে আর এবল টু গভর্ন দ্য স্টেট। রাজ্যে কি সরকার চালানোর যোগ্যতা এই সরকারের আছে? তারা বলছেন আমরা নিরাপত্তা দিতে পারবো না, আমাদের সে ক্ষমতা নেই। আপনারা কেন সরকার চালাচ্ছেন? কি করে চলে যান, এই যে সরকারটা চলে যাক, রেখে কি হবে? যাদের সরকার চালানো তারা বলছে নিরাপত্তা দেন না। কালকে বলবে সায়ন্তন বসু এবিপি আনন্দে সব বসলে যাচ্ছে, তাকে স্টুডিওর বাইরে বেরোলে আমাদের নিরাপত্তা দেওয়ার ক্ষমতা নেই। প্রশ্ন বলবে
আদালত কোনটা আমি ঠিক এই পয়েন্টটা একেবারে মাননীয় বিচারপতির সামনে ঠিক কি হয়েছে আমি জাস্ট একটু বিশ্বনাথ বাবুর কাছে সেটা নিয়ে আসবো। ধরুন কোচবিহারের এসপি তিনি তার রিপোর্ট দিয়েছেন, এসপির সেই রিপোর্ট অ্যাডভোকেট জেনারেল সাবমিট করেছেন কোর্টে। কি আছে সেই রিপোর্টে? বলছেন যে গোটা দেশের পরিস্থিতি এবং গোরক্ষকদের তাণ্ডব ইত্যাদি রেফার করা আছে, ন্যাশনাল পার্সপেক্টিভ ধরা হলো। তারপরে তিনি জেলার পার্টে ঢুকছেন যে কোচবিহার জেলাতেও এই ধরনের ঘটনা ঘটেছে, যেখানে গোরক্ষকদের হাতে প্রায় গণপিটুনির একটা ঘটনা ঘটেছিল। এই কেসের কোতোয়ালি থানার একটি কেস, সেই কেস নাম্বার দেওয়া হয়েছে, কেসটা রেফার করা হয়েছে এবং বলা হয়েছে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। এইখানে দাঁড়িয়ে আর্গুমেন্ট করা হয়েছে যে প্রশাসনের তরফে আশঙ্কা যে রথযাত্রা মানেই উত্তেজনা, যার জেরে সাম্প্রদায়িক সংঘর্ষ হতে পারে, কোচবিহার জেলার পক্ষে যা বিপজ্জনক হতে পারে। কি বলবেন? দেখুন, দুটো জিনিস, একটা হলো বিজেপির তরফ থেকে বারবার ক্লেম করা হচ্ছে যে এটা রথযাত্রা নয়, এটা গণতন্ত্র বাঁচাও যাত্রা। এই কথাটা কিন্তু ওনারা অফিসিয়ালি বলেছেন। কিন্তু যেটা আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হলো যে অক্টোবর মাসে ওনারা অ্যাপ্লাই করেছিলেন, তারপরে নভেম্বরের 5 তারিখে ভার্চুয়ালি এটা ওপেন আপ হয়। অর্থাৎ এত 1 মাস ধরে এটা হতেই পারে। দেখুন, ভারতবর্ষে যেখানেই সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে সেখানে প্রশাসন কিন্তু শেষ কথা বলে, ফলে প্রশাসনের একটা বক্তব্য থাকতেই পারে। আমি যে প্রশ্নটা তুলতে চাই যে আপনি 1 মাস ধরে বলেননি কেন? মানে হঠাৎ একেবারে শেষ মুহূর্তে এসে, তাও আবার আদালতে যখন দরজা নাড়ালো বিজেপি, তখন আপনি রিপোর্টটা একদিন সময় চেয়ে জমা দিলেন। আপনি কেন তার আগে কেন বিজেপির কর্মসূচি নিয়ে যে আপনার আশঙ্কা, সেটা আপনি পরিষ্কার জানিয়ে দিতে পারতেন যে এই কারণে পশ্চিমবাংলায় 30% মতো সংখ্যালঘু মানুষ, আমরা মনে করি এই যাত্রা বেরোলে একটা সাম্প্রদায়িক অবস্থান তৈরি হতে পারে, আইন শৃঙ্খলা রক্ষা করা আমাদের দায়িত্ব, আমরা এই পারমিশন দিচ্ছি না। একটা স্পষ্ট কথাবার্তা, একটা গণতন্ত্রে এই ধরনের কথাবার্তা নেগোসিয়েশন হতেই পারে, কথাবার্তা হতেই পারে। এই ধরনের যাত্রা দিতে পারছি না, অন্য কন্ডিশন মেনে যদি আপনারা কর্মসূচি পালন করতে পারেন আমরা দিতে রাজি। কিন্তু যে জায়গাটা আমার 30% না, আপনার বক্তব্য থামে না। 30% মুসলমান যাত্রা দিতে পারছে না, এত এত সহজ কথা না। আপনি প্লিজ আমার যে দ্বিতীয় যে বক্তব্যটা, আমি না বিজেপির ক্ষেত্রে আমি বললাম যে যুক্তিগুলো এসপি বা ডিএমরা দিয়েছেন আজকে আদালতে, এই যুক্তিটা আমার মেনে নিতেও কোনো অসুবিধা ছিল না। এটা একই ধরনের অবস্থান তো কংগ্রেসের ক্ষেত্রে হয়েছিল। অধীর চৌধুরী 21 বার অ্যাপ্লাই করেছিল, একটা সভা করতে পারেনি মুর্শিদাবাদে। অধীর চৌধুরী তো সাম্প্রদায়িক মানুষ নন, মানে তৃণমূলের টার্মস অ্যান্ড কন্ডিশনে। সিপিআইএম দল তো দিনের পর দিন অ্যাপ্লাই করে একই অভিযোগ তারা করেন। মানে মানবাধিকার কর্মী এখানে যদি থাকতেন সুজাত দ্বারা একাধিক সময় মানে তাদেরকে নেগোসিয়েট করতে হয় অথবা বাতিল করে দিতে হয় সভা, কারণ তারা পারমিশন পান না। প্রশ্নটা হচ্ছে যে এটা কি পশ্চিমবাংলা একটা কালচার হয়ে দাঁড়াচ্ছে যে বিরোধী দলকে আমি পরিষদ দেব না? এটা কি গণতন্ত্রের কোনো সুস্থ লক্ষণ? যে বারবার আপনি বলছিলেন যে মোহন ভাগবতের ক্ষেত্রে যাওয়া হয়েছিল, অমুকের সময় যাওয়া হয়েছিল, তমুকের সময় যাওয়া হয়েছিল। এখানে আদালতের একটা প্রশ্ন থাকবে আপনার কাছেই থাকবে যে বুলন্দশহরের পর পরিস্থিতি কি পাল্টেছে? আজকেও কিন্তু শুনানিতে বারবার বুলন্দশহরের প্রসঙ্গ উঠেছে। আমি আবারও পড়বো, আপনি আজকে হঠাৎ করে দেবার সুযোগটা পেয়ে গেছেন। আপনার যদি সত্যি এরকম পরিস্থিতি তৈরি থাকতো, যেটা আপনি বারবার কোচবিহার রিলেটেড বেশ কয়েকটা তথ্য দিয়ে আপনি বলবার চেষ্টা করেছেন, তাহলে আমার প্রশ্ন হচ্ছে তো আপনি এটা 1 মাস আগেই জানাতে পারতেন। দ্বিতীয়, আমরা বলিনি, এটা এসপি কোর্টে দাঁড়িয়ে বলছেন, আমি প্লেস করছেন তার রিপোর্ট। কিন্তু একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার যে দেখুন, সামগ্রিকভাবে অমিত শাহ যুক্ত ছিল, নরেন্দ্র মোদীর সভা করার কথা ছিল। বিজেপির ক্ষেত্রে কিন্তু এটা হাইয়েস্ট ফেস অফ, মানে লস। মানে বিজেপির সারা ভারতবর্ষে এত বড় কোনো মানে ফেস লস হয়েছে কিনা আমার জানা নেই। মানে তারা প্রায় সমস্ত শক্তিটাই দিয়েছিল এই কর্মসূচির উপর, যেটা আমি আপনার স্টুডিওতে বারবার বলেছিলাম যে সমস্ত শক্তিটা কিন্তু ওরা রথ বলে দিয়ে যাচ্ছে। ওদের যেটা ছিল মানুষের দৈনন্দিন জীবনের যে সুখ দুঃখের সাথে যে আন্দোলনগুলো, তার সাথে নিজেদের যুক্ত করবার বিরাট সুযোগ ছিল, তারা কিন্তু করেনি। লাস্ট 2 মাস যদি দেখেন সমস্ত কর্মসূচি বাতিল, একটাই হলো রথ। এবং সারা ভারতবর্ষের নেতাদের সামনে আজকে রাজ্য বিজেপির ফেসটা যে লস হলো, এটা কিন্তু ভয়ঙ্কর বিজেপির ফেস লস। না দেখুন, কোর্টের আদেশে তো ফেস লস হয় না। এর আগেও মানে মোদির ক্ষেত্রে হয়েছিল, মানে মেদিনীপুর জনসভা বিভিন্ন সময় কোর্টের আদেশ পক্ষে আসে বিপক্ষে আসে, আইনজ্ঞরা বলতে পারবেন কোথায় আমাদের ভুল হয়েছে বা কোন বিষয়টা আমরা ঠিকঠাক কোর্টের সামনে রাখতে পারিনি। কিন্তু আমাদের উদ্দেশ্য যেটা, যে গণতন্ত্রকে পশ্চিমবঙ্গে রক্ষা করতে হবে, পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই, এটা তো কোর্টে গিয়ে আজকে রাজ্য সরকার প্রমাণ করেছে। এজি বলছে
আইনজীবীর কথা হলো। জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যোগ দিয়েছেন। আমি জয়ন্ত তোমার কাছে জানতে চাইবো, এক হচ্ছে যে বিজেপির তরফ থেকে এটা অ্যাজাম্পশন যে যেহেতু এর আগে অমিত শাহের ভিক্টোরিয়া হাউসের সামনে সভা কিংবা মোহন ভাগবতের সভা কিংবা যুব র্যালি, এই তিনটে ক্ষেত্রেই কোর্টের থেকে পারমিশন এসেছে এবং কার্যত রাজ্য প্রশাসনকে ভৎসনা করা হয়েছে পরোক্ষভাবে, সেহেতু তাদের আশা ছিল যে এটাও একই ধরনের রায় হবে, তারা কোর্টের আদেশে বুক ফুলিয়ে র্যালি করতে পারবেন, কিন্তু কার্যত ঠিক উল্টো হয়েছে। আইন কি বলছে জয়ন্ত? না, প্রথম কথা হলো যে ভোটের আগে, বিশেষত ভোটের আগে রাজনৈতিক দলগুলির গণতন্ত্র রক্ষার দাবিতে সভা করা, সমিতি করা কিন্তু একটা অধিকার। কিন্তু এখানে আমার প্রশ্ন থাকবে, যারা এই রথযাত্রা আহ্বান করেছিলেন তাদের কাছে যে কি লাভ? সারা পশ্চিমবাংলায় যখন বিভিন্ন ধরনের অসহিষ্ণুতা রয়েছে, ধর্মীয় অসহিষ্ণুতা, রাজনৈতিক অসহিষ্ণুতা, কলেজে কলেজে হানাহানি, স্কুলে বাচ্চারা মরছে, যেখানে কিছুদিন আগেও সবররা না খেতে পেয়ে মারা গেল, সেখানে লক্ষ কোটি টাকা ব্যয়ে এই রথযাত্রা করবার প্রয়োজনীয়তা কি ছিল? হ্যাঁ, এটা কিন্তু বলা যেতে পারে যে গণতন্ত্র রক্ষার দাবিতে সভা সমিতি করা যায়, কিন্তু রথযাত্রাটা কিন্তু একটা অন্য রকম আয়োজন এবং তার জন্য একটা বিস্তৃত পুলিশ প্রোটেকশনের প্রয়োজন। কেউ যদি রথযাত্রাকে উদ্দেশ্য করে ধর্মীয় সংগঠনগুলিকে চাঙ্গা করবার চেষ্টা করেন, সেটা যেমন নিন্দনীয়, একইভাবে নিন্দনীয় কিন্তু বিভিন্ন ধর্মীয় সংগঠনকে অর্থ প্রদান করাটা, দুটোই কিন্তু সমান নিন্দনীয়। জয়ন্ত, এখানে আমার দ্বিতীয় প্রশ্ন, অনেকেই এটা আশা করছেন, আমি দিলীপ বাবুকেও বললাম যে আমার এরকম নজির মনে পড়ছে না, যে কালকে মাননীয় প্রধান বিচারপতি তিনি বলেছেন যে 10:30টার সময় মেনশন করবেন। আমি বলছি তারপরে কালকেই সেই মামলা গ্রহণ হবে কিনা আমরা জানি না, সেই মামলা শুনানি শুরু হবে কিনা জানি না, কিন্তু আজকের সিঙ্গেল বেঞ্চের রায় কি স্থগিত হতে পারে? কালকে রথযাত্রা শুরু হতে পারে, যেভাবে অনেক নেতা কিন্তু ইতিমধ্যেই ক্যামেরার সামনেও বলতে শুরু করে দিয়েছেন কাল কোর্ট থেকে ফেভারেবল রায় আসবে। তো এটা কি আদৌ সম্ভব? এটা তীব্র প্রতিবাদ করার মতো ঘটনা, যেখানে মহামান্য বিচারপতি একেবারে রথযাত্রাকে কয়েকদিনের জন্য স্থগিত করেছেন। সেখানে যদি রাজনৈতিক ব্যক্তিত্বরা বলতে শুরু করেন যে আমরা রথযাত্রা করব, তাহলে কিন্তু সারা পশ্চিমবাংলার জনসাধারণ খেপে যেতে পারে বা তারা উত্তেজিত হয়ে যেতে পারে। রাজনৈতিক ব্যক্তিত্বকে একেবারে সতর্ক থাকতে হবে যাতে কোনোভাবে কোথাও কোনো রকম উত্তেজনা না ছড়ায়। আরেকটা কথা বলা প্রয়োজন, রাজনৈতিক এখানে একটা কৌশল আছে, সেটা হচ্ছে কোর্টে যখন যাওয়া হয়েছিল তখন কর্মসূচি হিসেবে যাওয়া হয়েছিল, সেই কর্মসূচির অবিচ্ছেদ্য অংশ হচ্ছে রথযাত্রা এবং সভা। এখন বলা হচ্ছে যে রথযাত্রা আমরা করছি না, কিন্তু সভা করতে পারি। এইটা নিয়ে তুমি কি বলবে আইনজীবী হিসেবে? দেখো, যদি সভা করতে চান ভোটের আগে, রাজনৈতিক দলগুলি সভা করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সরকারকে সুরক্ষা দেওয়া দরকার। সরকার শুধু তাদের দলের সভাতে সুরক্ষা দেবেন, বিরোধী দলের সভাগুলিতে সুরক্ষা দেবেন না, তা কিন্তু হতে পারে না। কিন্তু মনে রাখতে হবে যে আইবির একটা ইনফরমেশন থাকে বা আইবির খবর থাকে যে এই ধরনের রথযাত্রা বা যেটাকে সভা বলা হচ্ছে, এই মুহূর্তে আমরা রথযাত্রা বলেই জানতাম, সেক্ষেত্রে যদি উত্তেজনা ছড়াবার সম্ভাবনা থাকে তাহলে কিন্তু সেটাকে বন্ধ করার কথা তারা বলতে পারেন। কিন্তু এটাও ঠিক যে রাজনৈতিক দলগুলিকে সভা সমিতি করার অধিকার দিতে হবে এবং সেক্ষেত্রে সুরক্ষা দেওয়াও সরকারের কর্তব্য। কিন্তু এমন কিছু করা যাবে না যেখানে ধর্মীয় সংগঠনগুলি চাঙ্গা হয়ে ওঠে এবং ধর্মীয় হানাহানিতে পরিণত হয়। পশ্চিমবাংলায় আমি আগেই বললাম বিভিন্ন ধরনের হানাহানি রয়েছে, সেখানে ধর্মীয় হানাহানি যা কিনা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। বুলন্দ শহরের ঘটনাটা আমাদের একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এবং আজকে মহামান্য আদালতে কিন্তু এই কথাটা উঠেছে। সেখানে যদি রথযাত্রার নামে, এবং এই মুহূর্তে তুমি যেটা বললে যে রাজনৈতিক ব্যক্তিত্বরা বলতে শুরু করেছেন যে আমাদের যে নির্ধারিত পূর্ব নির্ধারিত কর্মসূচি আমরা পালন করব, তা কিন্তু আদালত অবমাননার পর্যায়ে পড়তে চলেছে। কাজেই এই মুহূর্তে আমি আবার বলছি, এই প্রশ্ন আমি করা উচিত হচ্ছে কিনা জানি না, কোর্টে যাওয়ার সিদ্ধান্ত রাজনৈতিক দল হিসেবে কতটা বিবেচনার কাজ করেছে বিজেপি? এই জন্য আমি জিজ্ঞেস করছি যে প্রশাসন অনুমতি দেয়নি অথচ রাজনৈতিক দল সভা করছে, এ একটা উদাহরণ নয়, মানে এর অন্তত 1000টা উদাহরণ আমি এখানে বসে দিতে পারি। বছরের পর বছর বামফ্রন্ট আমলে ভিক্টোরিয়া হাউসের সামনে প্রশাসন অফিসিয়ালি মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাইয়ের সভার অনুমতি দিত না, বছরের পর বছর মমতা বন্দ্যোপাধ্যায় বামফ্রন্ট আমলে করতেন। এই আমলে আমরা দেখেছি ধান ক্ষেতের মধ্যে বিনা অনুমতিতে বিজেপি সভা করছে,
সূর্যকান্ত মিশ্রকে দেখেছি প্রশাসন সভার অনুমতি দেয়নি, ম্যাটারের ওপরে দাঁড়িয়ে তিনি সভা করেছেন। এইটা না করে আদালতের যাওয়াটা রাজনৈতিক দলের পক্ষে কতটা বিবেচনার কাজ হয়েছে? প্রথম কথা হলো, আদালতে যাওয়া সভা সমিতির অনুমতি চেয়ে সবসময় বিবেচকের কাজ, কিন্তু তুমি যে উদাহরণগুলো দিলে সেখানে কোথাও ধর্মীয় ফ্লেভার ছিল না, এটা কিন্তু তোমাকে মানতে হবে। তুমি যে বাম শাসনের কথা বললে, 34 বছর বাম শাসন, না রথযাত্রা করতে হয়েছে, না তাদের কোনো ধর্মীয় সংগঠনকে টাকা বিলোতে হয়েছে। আমরা ছোটবেলায় দেখেছি যে বামপন্থীরা দুর্গাপুজোর প্যান্ডেলের বাইরে তারা বই বিক্রি করতেন, এটাই ছিল তাদের জনসংযোগ। কিন্তু আজকের পরিস্থিতিটা ভিন্ন। এখানে কিন্তু একটা কোথাও ধর্মীয় সংগঠনগুলিকে উস্কানি দেবার মতো কাজ করা হচ্ছে। শুধুমাত্র রাজনৈতিক ক্রিয়াকলাপ হলে কিছু বলার ছিল না। বিজেপির যারা রয়েছেন তাদের বলবো, আপনারা যখন আদালতে এলেন, আদালত সিঙ্গেল বেঞ্চের একরকম রায় দিয়েছেন, এবার আপনারা নিজেরা বলছেন মহামান্য ডিভিশন বেঞ্চে যাবেন, মহামান্য প্রধান বিচারপতির কাছে। তাহলে একটু ধৈর্য ধরতে অসুবিধা কোথায়? তাহলে আপনারা ধৈর্য ধরুন। যে ধরনের মন্তব্য আপনারা করছেন যে পূর্ব নির্ধারিত আদালতে যাওয়া হয়েছে, তো ডিভিশন বেঞ্চে যাওয়া হয়েছে। এখনো পর্যন্ত যেটা আমাদের কাছে জাজমেন্ট বা অর্ডার, ইন্টারিম অর্ডারের যেটা বিষয় এসছে, সেটা হচ্ছে যে সভা আমরা করব, সর্বভারতীয় সভাপতি অমিত ভাই শাহ আসছেন। যদি আদালত আমাদের অনুমতি দেন, আমরা আমাদের গণতন্ত্র বাঁচাও যাত্রা চালু করব। কোনো রথযাত্রার প্রস্তাব নেই, আমরা কোনো রথের কথা বলিনি, রথ মিডিয়া তৈরি করেছে। আমরা গণতন্ত্র বাঁচাও যাত্রা করব এবং কোর্টে সরকার যা বলেছে, অর্থাৎ আমরা নিরাপত্তা দিতে পারবো না, এরপরে প্রমাণ হচ্ছে পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই। নিরাপত্তা দিতে পারে না। বিজেপির অতীত ইতিহাস আপনি দেখুন, যত যাত্রা, কোনোদিন গণতন্ত্র, আদবানি, মুরলী মোহন যোশী, নেই তো, তাই এখানে গণতন্ত্র বাঁচাও যাত্রা। এটা কোনোদিন যারা অতীতে পশ্চিমবঙ্গে গণতন্ত্র ওর নামেই তো যাত্রা, অতীতে পশ্চিমবঙ্গে হয়নি। এটা নতুন ঘটনা। রথে করে গণতন্ত্র নতুন পালক অতীতে বিজেপি কোনোদিন করেছে? রথযাত্রা হয়েছে। আচ্ছা, আমি দ্রুত রাজনৈতিক প্রতিক্রিয়া এই ঘটনায় দেখে নেব পরপর। বঙ্গ বিজেপি রথযাত্রার অনুমতি দিল না হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। এই পরিস্থিতিতে শুক্রবার কোচবিহার থেকে বিজেপি রথযাত্রার উদ্বোধন 20 মাও জলে। কিন্তু বিজেপি রাজ্য সভাপতি বলছেন তাদের রথযাত্রার প্রস্তুতি চূড়ান্ত। আমাদের যাত্রার জন্য সমস্ত প্রস্তুতি শেষ হয়েছে, আমরা পুরো প্রস্তুত আছি। যাত্রা কালকে শুরু হবে। যেহেতু আমরা কোর্টে গেছি, আদালতের নির্দেশ চেয়েছি, সেজন্য কালকে সকালে 10:30টায় আবার শুনানি হবে এই মামলার ডিভিশন বেঞ্চে। তার রায়ের প্রতীক্ষা করছি, কিন্তু আমাদের প্রস্তুতিও কোনো কম হবে না, কোনো স্থগিত হচ্ছে না। দিলীপ ঘোষ একবার বলছেন তারা হাইকোর্টে ডিভিশন বেঞ্চের দিকে তাকিয়ে, আবার এও বলছেন তাদের পক্ষে আর রথযাত্রা বাতিল করা সম্ভব নয়। এই যাত্রার যে পূর্ণাঙ্গতা 6 মাস আগের থেকে আমরা শুরু করেছিলাম, সমস্ত যাত্রার প্রস্তুতি শেষ হয়ে গেছে। তার জন্য লক্ষ কোটি টাকা খরচা হয়েছে। কর্মীরা মাসের পর মাস অক্লান্ত পরিশ্রম করেছেন, এখনও মাঠে ঘাটে লেগে আছে। সারা ভারতবর্ষের দৃষ্টি এদিকে তাকিয়ে আছে, সারা বাংলার মানুষের দৃষ্টি এই যাত্রার দিকে রয়েছে। সেই জন্য এত লোককে আমরা হতাশ করতে পারি না। বিজেপি রাজ্য সভাপতি এও জানিয়ে দিয়েছেন নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার অমিত শাহ কোচবিহারে আসছেন। আমাদের যাত্রার জন্য সমস্ত প্রস্তুতি শেষ হয়েছে, আমরা পুরো প্রস্তুত আছি। যাত্রা কালকে শুরু হবে। माननीय अमित शाह जी आएंगे कल, उन्होंने बोल दिया मैं तैयार हूँ आने के लिए। समस्त যাত্রার প্রস্তুতি শেষ হয়ে গেছে। তার জন্য লক্ষ কোটি টাকা খরচা হয়েছে। অনেক লোক দূর থেকে এই কুচবিহারে পৌঁছে গেছেন, সেই জন্য আমাদের পক্ষেও এক্ষুনি যাত্রা বন্ধ করা সম্ভব নয়। আমরা কোর্টের দিকে তাকিয়ে আছি। পাল্টা হাইকোর্টে রথযাত্রা স্থগিত রাখার নির্দেশকে স্বাগত জানিয়েছে তৃণমূল। সেই সঙ্গে দিলীপ ঘোষকে আক্রমণ করেছে তারা। দিলীপ ঘোষ আইনের ঊর্ধ্বে নয়। দিলীপ ঘোষ যদি আইন হাতে নেন, নিজের হাতে আইন ভঙ্গ করেন, নিশ্চয়ই ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সে ব্যাপারেও ব্যবস্থা নেবে। দিলীপ ঘোষ একটা গুন্ডা, রাজ্যের মানুষ ওই গুন্ডা ছাড়া আর কিছু বলে না, পলিটিক্যাল লিডার নয়। রাজ্য প্রশাসন আদালতে রথযাত্রার অনুমতির বিরোধিতা করায় তৃণমূল সরকারকে আক্রমণ করেছে বিজেপি। মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকের এই প্রশাসন চলছে দলদাস হিসেবে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারকে বলবো, আপনারা যে প্রেজেন্টেশন রেখেছেন সেইটা পরিষ্কার করে বলে দিন যে রাজ্যের আইন শৃঙ্খলা রাখার মতন অবস্থায় আমরা নেই। পাল্টা রাজ্য বিজেপির অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল। সেই সঙ্গে হুঁশিয়ারিও ছুড়ে দিয়েছেন রবীন্দ্রনাথ ঘোষ। বিজেপির অস্তিত্ব যে নাই সেটা তো গত পঞ্চায়েত নির্বাচনে বোঝা গেছে। যেখানে একটা পঞ্চায়েত সদস্য নাই, সদস্য নাই,
কিভাবে বলে যে আমরা রাজ্যে আসবো ক্ষমতায়? যে লাঠি নিয়ে বিজেপির কর্মীরা আসবে সেই লাঠির ঘায়ে ওই বিজেপির কর্মীদের ঠ্যাং ভেঙে দেওয়া হবে। আমাদের মারতে আসলে আমরা কি চেয়ে দেখবো আমাদের কর্মীরা কি পরে পরে মার খাবে? ওই লাঠি দিয়ে আমরা ওই বিজেপির কর্মীদের মারবো। সিপিএম আবার দাবি করছে কৌশলে তৃণমূলই বিজেপিকে রাজ্যে বাড়তে সাহায্য করছে। দুর্ভাগ্য এই যে যেটা হাইকোর্ট বুঝে গেল একদিনে, সেইটা আমাদের রাজ্যের শাসক দল অথবা রাজ্যের সরকার বছরের পর বছর তারা বুঝতে পারল না। সরকার তার মনোভাব স্পষ্ট করতে পারতো আরও আগেই, শেষ দিন পর্যন্ত নিয়ে আসলো জমজমাটি একটা নাটকের মতন বন্দোবস্ত, এবং জমজমাটি একটা নাটক করে একটা বিজেপি অথবা রথ একটা হাইপ তুলে দেওয়া কার স্বার্থে করা হলো, কোন উদ্দেশ্যে করা হলো? বিজেপিকে সাহায্য করার জন্য করা হচ্ছে। সব মিলিয়ে এবার রথযাত্রা বাতিল ঘিরেও রাজনৈতিক দরজা তুঙ্গে। দীপক ঘোষ ও সনৎ ঝা, এবিপি আনন্দ, কোচবিহার। আমি পার্থবাবুর কাছে আসবো। পার্থবাবু, আপনার তো খুশি হওয়ার কথা, সূর্যকান্ত মিশ্র একদিন নয় একাধিক দিন প্রকাশ্যে জনসভা থেকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যে প্রশাসন, এই তৃণমূল কংগ্রেসের প্রশাসন, তারা কি পারবে আদবানির রথ যেভাবে লালু প্রসাদ যাদব আটকেছিলেন সেইভাবে অনুমতি না দেওয়া বা রথ আটকা নয়। তো আজকে শুধু অনুমতি প্রশাসন দেয়নি তা না, কোর্টে দাঁড়িয়ে তীব্র সওয়াল করা হয়েছে যাতে কোনোভাবে যাত্রা অনুমতি না পায়। অ্যাডভোকেট জেনারেল নিজে দাঁড়িয়ে সওয়াল করেছেন। আপনার তো খুশি হওয়ার কথা। না, অ্যাকচুয়ালি তার আগে আমি আপনার দুটো কথা আমি বলে নিই। আপনি এই অনুষ্ঠানের শুরুতে দিলীপ বাবুকে ইন্টারভিউয়ের সময় আপনি একজন বিচক্ষণ সাংবাদিক যতবার এই প্রশ্ন জিজ্ঞেস করলেন যে আদালতের রায় আপনারা মানছেন কিনা, এই প্রশ্নটার মধ্যে যে জিনিসটা আছে আমি বললাম যে দুটো জিনিস, এই যে প্রত্যক্ষ ধাক্কা এবং পরোক্ষ ধাক্কা যদি বলেন যে বিজেপি বা সংঘ পরিবার পরপর খেয়ে চলেছে। আপনি যদি বলেন আজকে 6 ডিসেম্বর যা নিয়ে ভারতবর্ষ তোলপাড় হয়েছিল একসময়, এখনও সংঘ পরিবারের একটা অংশ মনে করেন যে অযোধ্যাতেই রাম মন্দির তৈরি করা হবে, সুপ্রিম কোর্ট সেখানে শুনানি করুক না করুক, দরকার হলে আইন পাল্টুক। দ্বিতীয় ধাক্কা খেয়েছিলেন তারা যে কেরলের শবরীমালা মন্দির, যেখানে যদি বলেন যে সেখানে অমিত শাহ বললেন যে রায় আদালতের এমনই হওয়া উচিত যে রায় প্রতিপালনযোগ্য, অর্থাৎ যা আসলে বিজেপি মানতে চায় এবং তাদের পছন্দের রায়। সম্ভবত আজকের রায়ের ধাক্কার পরও কাল সকালে দিলীপবাবু হয়তো আশা করছেন এমন একটা রায় দিলীপবাবুরা পেতে পারেন যে যার মধ্যে দিয়ে তাদের সেই যাত্রা ইত্যাদি হতে পারে। আমি বলছি যে ক্রাইসিসটা এইখানেই, আপনি যে প্রশ্নটা আমাকে শুরু করেছিলেন যে আজকের এই যাত্রা যদি বন্ধ হয় তার কারণ একটা রিপোর্ট এসপি বললেন। আচ্ছা, যদি এটাই বাস্তবতা হয় যে আমাদের রাজ্যে এই উত্তেজনা প্রিভেইল করছে, এটা আমরা কবে বুঝতে পারলাম? আমি বলছি যে এটা যদি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন হয় তাহলে তার কাউন্টার পলিটিক্যাল অ্যাকশনটা কী? আমি আপনাকে এই কারণের জন্য বলছি যে বিজেপি যেদিন ঘোষণা করলেন তারা রথ বের করবেন রাজ্যের 3 জায়গা থেকে, আপনি শাসক দলের জেস্চার হলো তারা হচ্ছেন পবিত্র যাত্রা বের করবেন তারপরের দিন। আমি জানি না কাল সকালবেলায় সেই পবিত্র যাত্রা কাল হবে কি হবে না। পবিত্র যাত্রার উপকরণ কি? যে হিন্দু পুরোহিতদের ডেকে গোটা 5-6 করে গরু রেখে বিভিন্ন জায়গায় গোবর দিয়ে সেই রাস্তা পরিষ্কার করতে করতে যাওয়া হবে মন্ত্র পড়তে পড়তে। আমি বলছি যে এটা তো সেই গরু দিয়ে গরু ঠেকানোর রাজনীতি। আমি বলছি যে বিজেপি যে রাজনীতিটা আমাদের রাজ্যে করতে চাইছেন, যে এই যে গোরক্ষক বুলন্দশহরে গুজব রটিয়ে যে কাণ্ডটা হলো, পুলিশ মারা গেলেন, আমি কোচবিহারেও সেই একই গুজব রটানোর মতো পরিস্থিতি কিছুদিন আগে হয়েছে। আমি বলছি যদি এই পরিস্থিতিটা প্রিভেল করে তাহলে কোন লজিকে আপনি বলুন যে রামনবমীর মিছিল যদি যায় তার পেছন পেছন আমাকেও যেতে হবে? কোন লজিকে বলুন রামনবমীর মিছিল যদি বিজেপি করে তার পেছন পেছন হনুমান দশমী আমাকে করতে হবে? আমি বলছি যে এই পলিটিক্যাল ব্যাংক্রাপসি, এটাই হচ্ছে শাসক দলের আজকে সবচেয়ে বড়, আমি বলবো যে কি বলবো, কম্প্রোমাইজ টু দি হোল সিচুয়েশন, এবং রাজ্যের মানুষ কিন্তু সেই কারণে একবার রাজনৈতিক প্রতিক্রিয়া দেবনারায়ণ বাবু, বিজেপির রাস্তায় তৃণমূল হাঁটছে, নয়তো এই গঙ্গা জল ছড়া পবিত্র করার কোনো প্রয়োজন হতো না রাজনৈতিক কর্মসূচি নিতে। It is easy to break down and destroy. Heroes are those who make peace and build. ওরা ধ্বংস করবে, আমরা সেটা শান্তি আনবো, গোবর ছড়িয়ে সে যেভাবে এ রাজ্যে গোরক্ষক তৈরি হচ্ছে, এ রাজ্যেও গোরক্ষক হচ্ছে,
গোরক্ষকদের যেখানে দল না, না, বাড়ছে। ধর্ম কি দিয়ে করে বাড়ছে? যেখানে বলুন। মুসলমানের রাস্তা দিয়ে দেখেছি তো, আমি তো বললাম। কদিন আগে তো এই যে পশ্চিমবঙ্গে আসানসোলে এই কি হয়েছে? তোষামতটাই তো হচ্ছে। যেভাবে না, আমি তো বলছি, এটাকে এখন রোধ ঠেলায় করতে হবে। কম্প্রোমাইজ না, হচ্ছে। compromise এখন হচ্ছে যে না, না, দুর্গাপুজোয় compromise চাঁদা দিতে কি করে? হচ্ছে। compromise যদি হতো, একদিকে তাহলে ইমামদের ভাতা দিয়েছেন, ইমাম আর একদিকে বা- দুর্গাপুজোয় হচ্ছে মানুষ যে ঢালতে কোন হচ্ছে। ভাতা কি দেয়? আমি বলছি ওরা রামে মানুষের বিনিয়োগ সামাজিক- করছে, আপনি সামাজিক দুর্গায় কোন বিনিয়োগ কাজে করছেন কোনোদিন ভোটের দেওয়া জন্য। হয়নি। আমরা সেটা- দুজনেই আপনারা গন্ডগোলে, কোর্টে গিয়ে সেটা আপনারা প্রমাণ করতে দুজনেই পারেননি। গন্ডগোলে। Politically রামকে কোর্টে ব্যবহার প্রমাণ করছেন হয়নি। ভোটে, এখানে Political- দুর্গাকে ব্যবহার হ্যাঁ, করছেন ভোটে। টিভিতে আমি প্রমাণ হতে দ্রুত পারে, পাল্টা politically দুটো প্রমাণ হয়। শাসক দলের কর্মসূচি, তারপর অন্যদের কর্মসূচিতে আসব। শাসক দলের দুটো কর্মসূচি, একটা হচ্ছে পাল্টা যাত্রা, পবিত্র যাত্রা বলা হয়েছিল রাজনৈতিকভাবে, আরেকটার মধ্যে ধর্মীয় তাৎপর্য নিঃসন্দেহে ছিল গোবর ছড়া দিয়ে পবিত্র করার যাত্রা। আমি পাশাপাশি এই দুটো ছবি পাল্টা যাত্রার দেখাবো। রথযাত্রা বের করার অনুমতি পেল না বিজেপি, ধাক্কা খেল কলকাতা হাইকোর্টে। এই পরিস্থিতিতে রাজ্যের অন্যান্য যে জায়গা থেকে বিজেপি রথযাত্রা বের করার কর্মসূচি ছিল সেগুলিও বিষ পাও জলে চলে গেল। বিজেপি রথযাত্রার পাল্টা পবিত্র যাত্রা কর্মসূচি করার কথা ছিল তৃণমূলের। রাবণ যাত্রা যেদিন হয়ে যাবে তার পরের দিনই ওই রুট নিয়ে পবিত্র যাত্রা, শান্তি যাত্রা, একতা যাত্রা হবে। বীরভূমে আগেভাগে বিজেপির শেষ যাত্রা কর্মসূচির ঘোষণা করেছিলেন অনুব্রত মণ্ডল। 14 ডিসেম্বর তারাপীঠ থেকে বিজেপি রথ বেরোনোর কথা। ওই দিন বেলা 3টের সময় বীরভূমের 19 এবং পূর্ব বর্ধমানে 5, মোট 24টি ব্লক থেকে খোল করতাল সহযোগে বিজেপির শেষ যাত্রার ডাক দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। খোল কীর্তন হবে, রাম সংকীর্তন যাবে, যেমন মানুষ মারা গেলে সামনে খোল কীর্তন যায় না, কোনো জায়গায় বেরোবে 5টা লোক, কোনো জায়গায় বেরোবে 10টা লোক। তো আমার সব করে লাভ কি? আমার খোল কীর্তন সুন্দরভাবে গান করতে করতে বেরিয়ে যাবে। যখন কোনো একটা বড় জিনিস পেছনে থাকে, সামনে যদি খোল কীর্তন যায়, মৃত্যু তো এইভাবেই হয়, এইভাবেই তো শ্মশানে যায়। কর্মসূচি সফল করতে পুরোদমে ময়দানে নেমে পড়েছিলেন অনুব্রত। দেদারে বিলি করা হয়েছে খোল এবং করতাল। আমরা মানুষের ঘরে ঘরে পুজিয়ে দেবো রামের নাম। এদিকে হাইকোর্টের নির্দেশের আগেই তৃণমূল ঘোষণা করেছিল বিজেপি রথ যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তা গোবর জল দিয়ে শুদ্ধ করবে তারা। কোচবিহারের রথে আমরা মদন মোহনকে দেখতে অভ্যস্ত, কোনো মোটা খাটো নেতাকে আমরা দেখতে অভ্যস্ত নই। আমরা চাই যে আমরা পথে নেমে যে পথ দিয়ে তাদের রথ না প্রমোদ রথ চলবে সেটাকে আমরা পবিত্র করতে চাই গঙ্গার জল দিয়ে। আমরা গোবর জল ছিটিয়ে আমাদের যে সনাতনী সংস্কৃতি তাকে সামনে রেখে আমরা সেইটা পবিত্রকরণ করব। এখন অনেকে ভাবতে পারেন রাস্তা শুদ্ধ করতে গোবর জলই কেন? পুরাণবিদরা বলছেন, মার্কেন্ডীয় পুরাণে বলা আছে দেবী লক্ষ্মী একবার গোশালায় গিয়ে বলেন, সরস্বতী বিদ্যার দেবী, বাড়িতে বাড়িতে তার পুজো হয়, আমার তো এমনটা হয় না, আমাকে এখানেই ঠাঁই দাও। গোশালার গরুরা মিলে ঠিক করে লক্ষ্মীর মতো রূপবতী গোশালায় ঠাঁই দেওয়া যায় না, বরং তিনি বর্জ্যে থাকতে পারেন। পুরাণবিদদের মতে এই ধারণা থেকে বিশ্বাস জন্মায় যে গোবর ও গোমূত্রে লক্ষ্মীর বাস, অতএব এগুলি পবিত্র। পুরনো দিনে গোবর জল দিয়ে মাটির বাড়ির উঠোন ও দেওয়াল ধোয়া হতো, এমনকি পুজোয় যে পঞ্চগব্য ব্যবহার হয় তার মধ্যেও রয়েছে গোবর ও গোমূত্র। গোময় গোমূত্র এগুলো আমাদের দেশে পৌরাণিক ভাবনাতে এটা পবিত্র বলেই ভাবনা হয়েছে, যেহেতু গরু মাতৃসমা, তিনি সে দুধ দেয়, এই কারণেই গরুকে আমাদের দেশে প্রচুর লোক শ্রদ্ধা করে না। কিন্তু সেটা আমি তো এক সময় একটা বলতেই আরম্ভ করেছি যে বিজেপির রামায়ণ, বিজেপির রথযাত্রা, এই জিনিসগুলো কিন্তু আলাদা, বিজেপির গরুও কিন্তু আলাদা। পুরাণবিদরা বলেন, বৈদিক যুগে যজ্ঞভূমি পরিষ্কার করতে গোবর জল ব্যবহার করা হতো। শুদ্ধিকরণে গোবর জল ব্যবহারের সেই ধারা এখনো চলছে। অনুসংগীতায় আমরা দেখতে পাচ্ছি কোনো জায়গাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, ল্যাপা পোছার জন্য সেখানে গোবরের ব্যবহার করতে বলা হয়েছে। পুজোর অঙ্গে যে স্নান প্রভৃতি, মহাস্নান প্রভৃতি থাকে, সেখানে পঞ্চগব্য এবং পঞ্চামৃতের ব্যবহার আছে। সেই পঞ্চগব্যের মধ্যে একটি পদার্থ হচ্ছে গোময়। গোময় গোমূত্রের যে পবিত্রতা, সেটা তো বৈদিক সভ্যতা থেকেই চলে এসেছে, কিন্তু এইভাবে আহ্বানকের মাধ্যমে লোকজীবনকে স্পর্শ করা, যেটা পুরাণ করল, আমার মনে হয় যে যখন কোনো রাজনৈতিক দল তারা এই ধরনের অনুষ্ঠানে নামেন, বিপুল সংখ্যক মানুষকে স্পর্শ করার জন্যে তারা এই আচরণগুলোকে গ্রহণ করে। রাজনীতিতেও গোবর জলের ছোঁয়া লেগেছে অনেকদিন আগেই। এবার পঞ্চায়েত ভোটে বাঁকুড়ার শিমলাপালের বিক্রমপুর গ্রাম পঞ্চায়েতটি তৃণমূলের থেকে ছিনিয়ে নেয় বিজেপি। তৃণমূলের হাতে থেকে অশুদ্ধ হয়েছে এই অভিযোগে গোবর জল ছিটিয়ে পঞ্চায়েত কার্যালয় শুদ্ধ করে তবেই সেখানে ঢোকেন বিজেপির পঞ্চায়েত প্রধান। আর গোবরের উৎপত্তি যে গরু থেকে, তাকে কেন্দ্র করেই তো এখন কার্যত ঘুরপাক খাচ্ছে ভারতীয় রাজনীতি। বিজেপি থেকে কংগ্রেস, সবার মুখে মুখে গরু, গোবর, গোমূত্র। আর এবার বিজেপির কর্মসূচির পর রাস্তা শুদ্ধ করতে সেই গোবর জল ব্যবহার করতে চায় তৃণমূল।
যদিও হাইকোর্টের নির্দেশে আপাতত বিজেপি রথযাত্রা কর্মসূচি 20 পাও জলে, ফলে তৃণমূল কবে গোবর জল দিয়ে রাস্তা শুদ্ধ করার সুযোগ পাবে তাও অনিশ্চিত। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। পার্থবাবু, আপনার পরিষ্কার হয়ে গেছে গরু দু প্রকার, বিজেপির গরু, তৃণমূলের গরু। হ্যাঁ, মধ্যবর্তী আর কোনো গরু আছে কিনা এটা এই রাজ্যের মানুষ ক্রমশ বুঝতে পারছেন গরু দু প্রকার, কারণ গরুর লেজ ধরে যে যাত্রা চলছে গত কয়েক বছর ধরে ভোটের স্বার্থে, আবার বলছি গরু হচ্ছে ভোটে ব্যবহৃত হচ্ছে। আমি রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্তের কাছে যাব। পঙ্কজবাবু, রাজ্য প্রশাসন স্পষ্ট যুক্তি দিয়েছে যে গোটা দেশের যা পরিস্থিতি, কোচবিহারের কেস উল্লেখ করে রেফার করা হয়েছে, এই মুহূর্তে যদি যাত্রার অনুমতি দেওয়া হয় সেটা কমিউনাল হারমোনির পক্ষে এবং আইন শৃঙ্খলার পক্ষে বিপজ্জনক হতে পারে। দেখুন, দীর্ঘ 3 দশকের বেশি মেইন স্ট্রিম প্রশাসনে এই রাজ্যে থাকাকালীন আমার যে অভিজ্ঞতা হয়েছে, আমি দেখেছি যে আমাদের রাজ্যের যে আইএস আইপিএস অফিসাররা আছেন, মোস্ট অফ দেম আর ভেরি ইফেক্টিভ অ্যান্ড ভেরি গুড, এবং তাদের আন্ডারে যে অফিসাররা কাজ করেন তারা রিয়েলি মানে শুধু তারা যে ইফেক্টিভ তাই না, তাদের নিয়ে আমরা গর্ব করি, বারিং এ ফিউ। এবার আমি আপনাকে বলছি, আপনারা মেইন জিনিসটার মধ্যে এতক্ষণ আলোচনার মধ্যে কেউ ঢুকলেন না। আমি কিন্তু বলবো ফ্রম এ ভেরি নিউট্রাল স্ট্যান্ড পয়েন্ট, আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, যেহেতু আমি জানি যে বিজেপি দল তারা ফার্স্ট জানিয়েছিল, ইন্টিমেশন দিয়েছিল টু অল হায়ার আপস ইনক্লুডিং চিফ জাস্টিস, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি, তাদের সবাইকে জানিয়েছে 29 অক্টোবর। ইটস নট এ মিন ম্যাটার। ওরা কিন্তু, আমি আপনাকে বলবো, আমি বিজেপি দলও করি না, কোনো দল করি না, কিন্তু ওরা কিন্তু মেথডিক্যালি এবার কিন্তু কাজটা করেছিল, অনেক আগে প্রশাসনকে জানিয়েছিল। প্রশাসনের যে শীত ঘুম, সেটা কিন্তু আমি এই জন্যই বলছি যে প্রশাসন যে শীত ঘুমটা দিল, তারা যে হাইবারনেশনে ছিল, সেটা কার কথায়? এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং থেকে, যেটা আপনারা টেলিকাস্ট করছেন, আপনারা দেখিয়েছেন, তিনি তো স্বীকার করে নিয়েছেন যে বিজেপির রথযাত্রাকে দে উইল অ্যালাউ। এই রথযাত্রার পেছন পেছন রাবণ যাত্রার পর পবিত্র যাত্রা হবে। সো ইট ইজ টেকেন ফর গ্রান্টেড দ্যাট দে আর গিভিং পারমিশন টু দ্য রাবণ যাত্রা। রাবণ যাত্রার পশ্চাতে পবিত্র যাত্রা হবে, গোময় গোমূত্র ইস্যু পরে। তাহলে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং থেকে এই কথাটা বলে দিয়েছেন, তারপর কোন চিফ সেক্রেটারি, কোন ডিজি, কোন হোম সেক্রেটারি ঘাড়ে কটা মাথা আছে তারা বলবে আমি মিটিং করব না? তাহলে এইবার এখানে $1 মিলিয়ন প্রশ্নটা উঠবে। আমি কিন্তু বলবো বিজেপি হ্যাজ ডান নাথিং রং। তারা কিন্তু মেথডিক্যালি গণতান্ত্রিক নর্মস মেনেই কিন্তু কাজ করেছে, এবং সেই কাজ করার পর ইট ওয়াজ ভেরি মাচ এক্সপেক্টেড ফ্রম দ্য অ্যাডমিনিস্ট্রেশন, ফ্রম দ্য হায়ার আপস অফ নবান্ন, যে তারা পরিষ্কার করে বলবে, ভাই অন দিস গ্রাউন্ড আমি তোমাকে অ্যাকর্ড পারমিশন, অর অন দিস গ্রাউন্ড আই নালিফাই ইউর প্রোগ্রাম। নান অফ দিস ওয়াজ ডান। এটা একটা করা হয়নি। হয় আগামীকালকে রথযাত্রা, যে রথযাত্রা আপনারা যে নামেই বলুন, আমি বলবো যে ওদের রথযাত্রার নাম ছিল গণতন্ত্র বাঁচাও। ওরা এয়ার কন্ডিশন বাসে যাবে কি পালকিতে যাবে কি এতে বার্জে যাবে, দ্যাট ইজ ইমমেটেরিয়াল। ওদের প্রশ্ন হচ্ছে ওরা একটা র্যালি করবে। আপনার কিন্তু তা না, প্লিজ আমাকে একটু বলতে দিন। আমার বক্তব্য শেষ করার পর কাউন্টার করুন, আই উইল বি হ্যাপি। যখন মহারাষ্ট্র থেকে 2 লক্ষ কৃষক, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ থেকে আরম্ভ করে 4টে জেলা, 4টে স্টেট অতিক্রম করে দিল্লিতে পৌঁছেছিল গত মার্চ মাসে, নাসিক টু মুম্বাই, তখন তো কই বিজেপি দল থেকে আপনার অন্য কেউ তো বাধা দেয়নি, তো এভরিবডি অ্যালাউড। দিল্লিতে সেই তাদের অ্যালাউ করা হয়েছে, কোনো গন্ডগোল হয়নি। সেইখানে লক্ষ লক্ষ কৃষক যদি আন্ডারটেক করতে পারে সাচ এ হিউজ র্যালি, তাহলে সেখানে আমি আপনাকে বলছি, আপনি মনে রাখবেন যে গণতন্ত্রের প্রথম কথা হচ্ছে ডিসেন্ট। আমি মতবিরোধ করতে পারি, সেই আমার মতবিরোধটাই হচ্ছে আপনার গণতন্ত্রের প্রাণ ভোমরা। সেটাকে আপনি কেড়ে নেওয়ার অধিকারটা আপনাকে কে দিল? প্রতিবার যদি এরকম দেখা যায় যে মোহন ভাগবতের মিটিং হবে, আপনার বিজেপি মিটিং হবে, আরে অমিত শাহ যাই থাকুক, হি ইজ এ হাই প্রোফাইল ম্যান, তাহলে তিনি মিটিং করলে ইট ওয়াজ এক্সপেক্টেড ফ্রম দ্য এন্ড অফ দ্য প্রশাসন যে তারা অনেক আগে জানিয়ে দেবে যে সরি স্যার আপনাকে এটা দিতে পারলাম না, অথবা স্যার আপনাকে এটা দিতে পারলাম। আপনি বলছেন শেষ মুহূর্তে এটা ঠিক, আপনি ঠিক বলেছেন। আরেকটা কথা বলছি, দীর্ঘদিন আমি ভিআইপি সিকিউরিটি চার্জে ছিলাম এই স্টেটে, আইবিতে। আই ওয়াজ ইন চার্জ অফ ভিআইপি সিকিউরিটি। সেই সূত্রে আমি বড় বড় ভিআইপিদের ক্লোজ থেকে আমার দেখার সুযোগ হয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি যখন ভিআইপি সিকিউরিটি চার্জে ছিলাম, অসংখ্যবার তখন মমতা ব্যানার্জিকে
আমি আমার টিম নিয়ে প্রোটেকশন দিয়েছি বহুবার, নীরবে নিঃশব্দে। উনি আমাদের গাড়ি নেননি, উনি জেট সিকিউরিটি থাকলেও উনি নিতেন না সেই কার, কিন্তু আমরা কিন্তু ওনাকে সেই নিরাপত্তা বলয় দিয়ে যেতাম। তার জন্য উনি অনেক জায়গায় নিরাপত্তা পেয়েছেন। আর একটা লাস্ট কথা আমি আপনাকে বলবো, সিঙ্গুরে যখন 26 দিন উনি যখন অনশন করেছিলেন, করে যখন গিনেস বুক অফ রেকর্ডে নাম করলেন, তখন তো ইচ্ছে করলেই বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার ফুৎকারে ওনাকে উঠিয়ে দিতে পারতো। শি ওয়াজ এ নন এন্টিটি অ্যাট দ্যাট টাইম। তিনি তখন মুখ্যমন্ত্রী না, কিচ্ছু না, কই তারা তো করেনি, দে অ্যালাউড হার টু ডু সো। সেইটা ভাঙিয়ে যদি উনি আজকে বলতে পারেন যে আমি বিশ্ব রেকর্ড করেছি, তাহলে কি এমন ছিল? এবার যদি দেখা যায় যে অমিত শাহ ওখান থেকে আইন ভাঙছেন, তিনি দেন অমিত শাহ ক্যান বি অ্যারেস্টেড। দেশের প্রধানমন্ত্রী যদি কোনো রকম কথা বলেন, তাহলে একটা সাব ইন্সপেক্টর উইথ ডিউ রেসপেক্ট আপনাকে বলছি, এটা একদিনের সভা নয় বা একটা মিছিল নয়, এক মাসের সরকার চলে যায় না, সরকার চলে বলেছে একদিনের সভা ক্যাপাবিলিটিকে অধিকার আপনার নেই। একটা রদ যাবে। আচ্ছা কেন আমাকে কোর্টে যেতে হবে? হয় দুটোর সঙ্গে এক হয় সেলাই গো টু কোর্ট, দুটোকে দিয়ে না পারলে সরকার ছেড়ে চলে যান। আপনি জানাবেন নো ইনস্ট্যান্স নেই এই জিনিসটাকে আজকে পশ্চিমবঙ্গে না, এটাকে আপনি ওইভাবে মানবেন না। একটা মিটিং হলো, একটা র্যালি হলো, দ্যাট ইজ নট এনাফ। আপনি কি ভয় পাচ্ছেন? কন্টিনিউয়াস 42টা কেন করতে দিচ্ছেন না? এইটাকে ওভাবে মানবেন। লেট দ্য আন্ডারটেকার র্যালি, দ্যাট ইজ ইওর পারসেপশন। আপনি বলেছেন, আমার বক্তব্য হচ্ছে কি, আপনি যেভাবে বলছেন একটা মিটিং বা একটা মিছিল নয়, একটা কন্টিনিউয়াস প্রোগ্রাম এক মাস চলবে, এবং একটা রথ চলবে, সেখানে না শুনুন, সো হোয়াট না, সো হোয়াট এটা দেখতে হবে অবস্থার মধ্যে দিয়ে। না সেটাই উনি প্রশ্নটা করলেন, আমার প্রশ্ন যে আপনারা যে অ্যালাউ করেছিলেন রাবণ যাত্রা, যে বললেন তো এক মাস ধরে তার পেছন পেছন হাঁটবো, তার তো বলতে পেছন হাঁটবো, আপনি তো বলেছেন যে রাবণ যাত্রা করে এটা করব, পবিত্র জায়গা, তাহলে ধরেই নিয়েছেন আপনারা করবেন। আমি বক্তব্য তার পেছনে দেবনানন্দ আবার একটা কথা শুনুন, দেবনানন্দ আপনারা যেটা করছেন বিজেপি কেউ কোথাও কিছু করতে পারবে না, সারা দেশে গণতান্ত্রিক ব্যবস্থা স্ট্যান্ড স্টিল হয়ে যাবে। কালকে যদি বিজেপি স্থির করে যে কোনো রাজনৈতিক দলের সভা সমিতি করতে পারবো না, করতে দেবো না, কোথাও করতে পারবেন না, সেটা আপনারা কোথাও করতে করছেন পারবেন না। আমার কথা সিপিএম পারবেন, আপনারা পারবেন। সেটা তো সিপিএম পারছে না, ত্রিপুরায় আপনারা আমরা দেখিয়েছেন ত্রিপুরা কি যে পৌরসভায় একটা মিটিং করতে দিচ্ছেন না, একটা মিছিল বিজেপি আপনাদের এলাও করেছে, পঞ্চায়েতে কোথাও করতে পারবেন না, একটা জায়গায় বিজেপি তৃণমূল গণতান্ত্রিক এই আলোচনা করে লাভ নেই, সেটা হাসবে লোকে। বিজেপি কি করতে পারে সেটা করুন। আমি একটা কথা বলি, আপনি যে প্রশ্নটা করেছেন, কেন মুখ্যমন্ত্রী প্রশাসনিক তার সভা থেকে তিনি বলছেন এটা পলিটিক্যাল বক্তব্য, তার সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসনিক সভায় পলিটিক্যাল বক্তব্য কি করে? প্রশাসনিক সভায় পলিটিক্যাল বক্তব্য কি করে দেবেন? আরে আপনি বললেন তো, আপনি বললেন প্রশাসনিক সভায়, আপনি বলেছেন ইললজিক্যাল। আমি আসবো দ্রুত একবার হ্যাশট্যাগ সঙ্গে সুমন লিখে যারা মন্তব্য করেছেন সোশ্যাল মিডিয়ায়, মন্তব্যগুলো নিয়ে নেব দ্রুত। সোহম মিত্র লিখছেন, হাইকোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানাই, এতে রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা পাবে। পিনাকি সরকার লিখছেন, বিরোধীদের রাজনৈতিক কর্মসূচিতে বারবার বাধা দেয় তৃণমূল, এটা সুস্থ গণতন্ত্রের লক্ষণ নয়। অয়ন মুখোপাধ্যায় লিখছেন, এলাকায় উত্তেজনা ছড়াবে এমন কোনো কর্মসূচি হলে প্রশাসন তো আপত্তি করবেই। মিজানুর আলী লিখছেন, রথযাত্রার মতো প্রচার কর্মসূচি উত্তর ভারতে চলতে পারে, এ রাজ্যে চলবে না। অলোক সামন্ত লিখছেন, রথযাত্রা হলেই বা কি, এতে বিজেপির ভোট বাড়ত না। দেবাশিস চক্রবর্তী লিখছে, যে পুলিশ প্রশাসন একটা রথযাত্রায় নিরাপত্তা দিতে ভয় পায়, সেই প্রশাসন কিভাবে সাধারণ মানুষের নিরাপত্তা দেবে। হ্যাশট্যাগ সঙ্গে সুমন দিয়ে প্রচুর মন্তব্য পেয়েছি আমরা, দ্রুত একটা দেখে নেব। আনন্দ পালরি লিখছেন, বিজেপিকে রাজনৈতিক মোকাবিলা করতে ভয় পাচ্ছে তৃণমূল, তারা জানে যে রথযাত্রা হলে বিজেপিরই লাভ। কল্যাণ মিত্র লিখছেন, কৈলাস সরোবরে যাক আর সুপ্রিম কোর্টেই যাক, বাংলায় পদ্ম ফুটবে না। উপযুক্ত পদক্ষেপ নেয়ার জন্য কলকাতা হাইকোর্টকে ধন্যবাদ জানাই, লিখছেন জয় ঘোষ। জীবন শঙ্কর হালদার লিখছেন, রথযাত্রা করে বিজেপির সংগঠন মজবুত হবে না, ইস্যু ধরে ধরে মানুষের কাছে পৌঁছতে হবে। জগন্নাথ দলুই লিখছেন, হাইকোর্টের রায়কে স্বাগত, এটা রথযাত্রা নয়, বিজেপির যুদ্ধযাত্রা।
পীযূষ পাল লিখছেন, উত্তরপ্রদেশে গৌরক্ষার নামে দাঙ্গা করছে, তেমনই হবে না তো রথযাত্রা? আমি বক্তাদের কাছে আসবো, তার আগে দ্রুত আপনাদের দেখাতে চাইবো যে রথযাত্রা হচ্ছে না, কিন্তু সভা হচ্ছে। সেই সভার অনুমতি নেই। কোথায় হচ্ছে? ধানক্ষেতে। দেখাবো। জোর কদমে চলছিল গেরুয়া মঞ্চ বাঁধার কাজ। সকাল থেকে ঘন ঘন হেভিওয়েট নেতাদের আনাগোনা। রাস্তাঘাট ছেয়ে গিয়েছিল পোস্টার, ফ্লেক্স, ব্যানারে। শুক্রবার কোচবিহার থেকে বিজেপি রথযাত্রা কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল। তার প্রস্তুতিতে ছিল সাজো সাজো রব। কিন্তু শেষ পর্যন্ত কোচবিহারে বিজেপি রথযাত্রার অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। কোচবিহারের ঝিঙাইডাঙ্গায় 31 নম্বর জাতীয় সড়কের পাশে এই জমিতে শুক্রবার সভা করার কথা ছিল বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। ঠিক ছিল তার আগে শুক্রবার সকাল 10টায় কোচবিহারে মদনমোহন মন্দিরে পুজো হবে। তারপর রথ নিয়ে আসা হবে সভাস্থলে। দুপুর 1টা নাগাদ সভা শুরু করবেন অমিত শাহ। বৃহস্পতিবার অমিত শাহ নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা মঞ্চ বাঁধার কাজ দেখে যান। সরেজমিনে মঞ্চ বাঁধার কাজ পরিদর্শন করে যান এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপি সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। কলকাতা থেকে কোচবিহার পৌঁছে সোজা সভাস্থলে পৌঁছে যান বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কোচবিহারে অমিত শাহ সভার জন্য বিজেপির প্রথম পছন্দ ছিল অবশ্য এই রাসমেলার মাঠ। অমিত শাহের সবার জন্য বিজেপির প্রথম পছন্দ ছিল রাসমেলার মাঠ, কিন্তু 206 বছরের রাস উৎসব চলার জন্য তা মেলেনি। কোচবিহার শহরে একসঙ্গে সর্বাধিক মানুষ আসার উপযুক্ত মাঠ এই একটিই। রাসমেলার মাঠের পর বিজেপির পছন্দের তালিকায় ছিল কোচবিহার স্টেডিয়াম, বাবুরহাটের মাঠ এবং হরিণচকের মাঠ। প্রশাসন সূত্রে খবর, খেলার জন্য সবকটি মাঠই বুক হয়ে গিয়েছিল। এই পরিস্থিতিতে এগিয়ে আসেন 53 বছরের চিনু কুন্ডু। তৃণমূল যখন এনডিএ শরিক, সেই সময় থেকে বিজেপির সদস্য চিনু কুন্ডু। 2003 সালে বিজেপির টিকিটে পঞ্চায়েত ভোটে জেতেন। এহেন বিজেপি কর্মী দলের উদ্ধারকারীর ভূমিকায় অবতীর্ণ হন। 31 নম্বর জাতীয় সড়কের পাশে তাদের 7 বিঘা ধান জমি রয়েছে, যেটি দেখে পছন্দ হয় বিজেপি নেতাদের। এক কথায় জমি দিতে রাজি হয়ে যান চিনুও। কিন্তু শেষ পর্যন্ত বিকেলে বিজেপির যাবতীয় প্রস্তুতিতে বাদ সেধে আদালত জানিয়ে দিল শুক্রবার রথযাত্রার অনুমতি দেওয়া যাবে না। এ যেন অন্তিম মুহূর্তে কর্ণের রথের চাকা মাটিতে বসে যাওয়ার মতো অবস্থা। বিজেপি অবশ্য এখনো আশাবাদী যাত্রার বিষয়ে। हम सुप्रीम कोर्ट में भी आवश्यकता पड़ेगी तो जाएंगे और हमें विश्वास है कि न्यायपालिका से हमें न्याय मिलेगा। কোচবিহারে রথযাত্রার উদ্বোধন করার কথা ছিল বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। শিলিগুড়িতে সেই রথ পৌঁছলে স্বাগত জানানোর কথা ছিল স্বয়ং প্রধানমন্ত্রীর। বিজেপি সূত্রে আগেই দাবি করা হয়, মোদী যে শিলিগুড়ি সভায় থাকবেন সে ব্যাপারে সবুজ সংকেত মিলেছে প্রধানমন্ত্রীর দফতর থেকে। রাজ্য বিজেপি সূত্রে এও জানা যায়, রথযাত্রা চলাকালীন রাজ্যে একাধিক সভায় হাজির থাকতে পারেন প্রধানমন্ত্রী। লোকসভার আগে এই রথযাত্রাকে সামনে রেখে যে বিজেপি ঝাঁপানোর পরিকল্পনা করেছিল তার প্রমাণ আয়োজন। সূত্রের খবর, রথযাত্রা চলাকালীন হিন্দুত্বের পোস্টার বয় এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে দিয়ে শিলিগুড়ি, ব্যারাকপুর, বাঁকুড়া, আসানসোল, ঝাড়গ্রামের লোধাশুলিতে সভা করানোর জন্য কেন্দ্রীয় নেতৃত্বের কাছে প্রস্তাব পাঠিয়েছিল রাজ্য বিজেপি। সেলিব্রিটিদের মধ্যে চাওয়া হয় বিজেপি সাংসদ হেমা মালিনী এবং পুলম ধিলকে। সূত্রের খবর, কাটোয়া এবং রতুয়ার সভার জন্য চাওয়া হয় হেমা মালিনীকে। বাঁকুড়ার ওন্দায় পুনম ধিলকে দিয়ে সভা করানোর প্রস্তাব পাঠানো হয় দিল্লিতে। 16 তারিখ প্রধানমন্ত্রী সভা হবে, প্রস্তাবিত 16 তারিখ। এখনো তো সে প্রস্তুতি শুরু হয়নি, ডেট ডিক্লেয়ার হয়েছে, জায়গা দেখা হয়ে গেছে। কালকের দিনটা পার হলে বাকি কার্যক্রমগুলো আগে পরে কি হবে সেটা আমরা ঠিক করব। রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে, দিল্লিতে বৈঠকের সময় দিলীপ ঘোষ কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছিলেন, রাজ্যব্যাপী রথযাত্রার মতো এত বড় কর্মসূচি পরিচালনার অভিজ্ঞতা নেই। তাই রথ পরিচালনার জন্য ভিন রাজ্য থেকে 4 জন অভিজ্ঞ নেতাকে ইতিমধ্যেই বাংলায় পাঠানো হয়েছে। গুজরাট থেকে এসেছেন অমিত ঠক্কর এবং প্রদীপ বাঘেলা। উত্তরপ্রদেশ থেকে পাঠানো হয়েছে ব্রজবাহাদুর সিংহ এবং সুরেশ অবস্তিকে। এদের মধ্যে 3 জনের রথের সঙ্গে থাকার এবং একজনের কলকাতায় বসে সমন্বয় রাখার কথা ছিল। কিন্তু হাইকোর্টের রায়ে রথযাত্রা ধাক্কা খাওয়ার পর সামগ্রিকভাবে বিজেপির সব পরিকল্পনায় অনিশ্চিত হয়ে পড়ল বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। দীপক ঘোষ ও ঋত্বিক মণ্ডল, এবিপি আনন্দ। আমি সমীর রাইচের কাছে যাব। সমীরদা, অত্যন্ত উদ্বেগের যে অংশটা সেটা হচ্ছে আমরা গরু, গঙ্গাজল, গোবর, রথ, ধর্ম এই নিয়ে এত আলোচনা করছি, আজ বলে নয়। রাজনৈতিক আলোচনা মানে কোথাও গোটা ভারতবর্ষের কথা বলছি, এই অনুষঙ্গগুলো এসে যাবে। কই ভাগাড়ের মাংস, ডেঙ্গি, বিষমদ, কলেজ ভর্তি আলোচনা আসছে। দেখো, আমি একদম এতক্ষণ আমি অনুষ্ঠানটা শুনলাম, আর এতগুলো বছর ধরে পশ্চিমবাংলার অবস্থাটা দেখছি, তাতে আমরা যেটা দেখছি আমার অবাক লাগে, যখন রাজনৈতিক দলগুলো তারা মূল ফোকাস থেকে, তাদের উদ্দেশ্যটা কি, তারা তো সত্যি মানুষের বিপদে যাবেন, সমাজের যেখানে অন্যায় হচ্ছে তার প্রতিবাদ করবেন, যেখানে মানুষ
ইনসিকিউর, তাদের সিকিউরিটি দেবেন, যেখানে সরকারের কোনো রকম প্রবলেম করছে, সরকার মানুষের উপর টর্চার করছে বা সরকারের যা কাজ করার কথা করছে না সেখানে তার এগেনস্টে প্রতিবাদ করবেন। আমি অবাক হয়ে যাই যে একটি মিছিল কিসের জন্যে? আমি যদি ধরা যাক, আমি প্রথমে বিজেপিকেই বলছি যে এই মিছিলটা কি শিল্প আনার জন্যে? এই যে ওনাদের মানে রাজ্য সভাপতি বললেন লক্ষ কোটি টাকা খরচা হয়ে গেছে মিছিলটার প্রস্তুতির জন্যে, তো এই মিছিলটা কি শিল্প আনার জন্যে? এই মিছিলটা কি শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্যে? এই মিছিলটা কি স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্যে? নাকি এই যে একটি খালি বলা হয়েছে যে গণতন্ত্র, নিশ্চয়ই গণতন্ত্র এখানে ভুলুণ্ঠিত বহু জায়গায়, আমি নিজে বলছি, আমার মনে আমরা প্রত্যেকেই একমত হব, পরের পর আমরা দেখতে পাচ্ছি ভোটগুলোতে বিশেষ করে যেভাবে গণতন্ত্র ভুলুণ্ঠিত হচ্ছে এবং যেভাবে সরকার তার বিরোধী মুখ কণ্ঠকে যেভাবে চুপ করে দিচ্ছে, কোনো মিছিল করতে দেবে না। আমরা নিজেরা মিছিল করতে গিয়ে দেখেছি মিছিল করা যাবে না। আমরা কোনো রাজনৈতিক দল নয়, আমরা যখন সমাজে কোনো অন্যায় দেখছি, আমরা দেখছি কামদুনির মতো জায়গায় যখন কোনো মহিলা প্রতিবাদ করছেন তখন তাকে মাওবাদী বলে দেওয়া হচ্ছে। তো এটা তো এই যে ইস্যুগুলো, এত বড় বড় ইস্যু, এই যে বিস্মদে মারা গেল ইসলামপুরে, এতগুলো ইস্যু, সেইখানে কেন পলিটিক্যাল পার্টি, বিশেষ করে যখন বিজেপি নিজেকে শক্তিশালী ভাবছে, এটা আমাদের দুর্ভাগ্য। আমি মনে করব বিজেপি আমাদেরকে স্যাটিসফাইড করতে পারতো ইনস্টেড অফ ধর্ম। ওনারা যদি ধর্ম না দেখিয়ে মানুষের সত্যিকারের যে বিপদ হচ্ছে তার পাশে দাঁড়াতেন, তাহলে কিন্তু সেটা ওনারা মানুষের মনে যে রথ তাতে অনেক আগে চড়ে যেতেন। ওনারা কিন্তু সেখানে চড়ছেন না। ঠিক তাই যে শাসক দল, আমরা কি শুনলাম যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বললেন, তিনি সেটা নবান্ন থেকে বললেন কি পার্টির মিটিং থেকে বললেন সেটা বড় কথা নয়, কিন্তু উনি আমাদের মুখ, আমরা ওনার মুখের দিকে তাকিয়ে থাকি, গোটা পশ্চিমবঙ্গবাসী ওনার মুখের দিকে তাকিয়ে থাকি। উনি বলছেন ওনাদের যাই মিছিল বেরোক বিজেপি, তারপরে বেরোবে পবিত্র মিছিল। কিসের পবিত্র মিছিল? উনি কি মনে করেন, উনি কি বিশ্বাস করেন যে পশ্চিমবঙ্গটা অপবিত্র? উনি কি পবিত্র করতে চাইছেন? উনি কি তাহলে উনি ওনাদের স্পেসিফাই করা উচিত কি পবিত্র করতে চাইছেন ওনারা কি কারণে এই মিছিলটি বার করবেন? কোথায় এটা তো মিছিল বার করছেন যখন ডেঙ্গির জন্য এতগুলো লোক মারা গেল, হসপিটালগুলোকে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে ডেঙ্গি লেখা যাবে না, তার আগে শুধু ওনারা নামছেন না। এই যে রাজনৈতিক দলগুলো মানুষকে ধর্মের নামে ভোট পাওয়ার যে লোভ এবং মানুষকে বিভ্রান্ত করা, তার তীব্র প্রতিবাদ করছি। এবং আমি বলবো সমস্ত রাজনৈতিক দলকে এইটুকু স্বীকার করতে হবে যে আমাদের ভারতবর্ষের মতো একটা দেশে এই ধর্ম নিয়ে রাজনীতি করা যাবে না, এটাও কিন্তু প্রমাণ করতে হবে। আমি শুধু একটাই জিনিস বলবো যে সমীরদার কথার রেস ধরে, যে 42 পাতার ইস্তেহার 2014 সালে বেরিয়েছিল বিজেপির, তাতে হচ্ছে 60 বার ছিল বিকাশ শব্দটা, আর 41তম পাতায় একবার ছিল রাম মন্দির শব্দটা। পরিস্থিতি এমন হয়েছে 5 বছর বাদে যে এখন মন্দির, রথ এটা ছাড়া বা গরু ছাড়া মুভ করতে পারছেন না এদিক ওদিক। আমি এই কথাটা এই কারণে বলতে চাইছি যে মধ্যপ্রদেশে একজন বিজেপির নেতা আবিষ্কার করেছিলেন যে গরুর নিঃশ্বাসে হচ্ছে যে অক্সিজেন। আমি দেখছি যে পশ্চিমবঙ্গে যারা অক্সিজেনে ভোগেন তারা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে গরুর নিঃশ্বাসেও একটা ভরসা রাখা শুরু করছেন। খোল, কীর্তন, তারপরে পুরোহিত, এইসব নিয়ে যেভাবে বিজেপি কাউন্টার করার চেষ্টা করছেন, আমার তো মনে হচ্ছে বিজেপির পথ অনুসরণ করছেন এবং এটাই বিপদ। না না, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকের ধর্ম করবে। শুধু হিন্দু আসছে কেন? তৃণমূল যেগুলো করে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ প্রত্যেক জায়গায়। আমার প্রশ্ন, বিজেপি যেরকম হিন্দু গরু তা নয়, এই জিনিসটাকে যদি একদিক থেকে তৈরি করা হয়, এটা নিঃসন্দেহে এটা একেবারে সমালোচনা করতে গিয়ে সমালোচনা করে হিংসাত্মক সমালোচনা। আমি একটা প্রশ্ন করছি আপনাকে, যে রাজনৈতিক যে দলগুলো, সে যে দলই হোক, তাদের কি কাজ যে রাজনৈতিক কর্মকাণ্ড ছাড়া ধর্মীয় কর্মকাণ্ডে হস্তক্ষেপ করা, সেইটা প্রিভিলেজ নেওয়া, তার নামে মানুষকে উস্কানি দেওয়া? সমস্যা হচ্ছে, সবার কথা শুনে মনে হচ্ছে যে বিজেপি গরু, হিন্দু এসব বলছে, এটা মধ্যযুগীয় দল এসব ব্যাপার। বিজেপি একা নয়, অন্য দল বলছে। বিজেপি যে রাজ্যে ক্ষমতায় আছে, গুজরাট, মহারাষ্ট্র প্রভৃতি দলগুলো, রাজ্যগুলো কিন্তু পশ্চিমবঙ্গের থেকে উন্নতির নিরিখে অনেক এগিয়ে আছে, সমস্ত ক্ষেত্রে এগিয়ে আছে। এইসব রাজ্যে বছরের পর বছর মানুষ বিজেপিকে সমর্থন করছেন শুধুমাত্র গরু আর হিন্দুত্ব বা ইত্যাদি বিষয়ের জন্য নয়। হিন্দুত্ব মানে উন্নতি, হিন্দুত্ব কারণে এগোচ্ছে। পশ্চিমবঙ্গ থেকে এগিয়ে আছে, পশ্চিমবঙ্গ থেকে এগিয়ে আছে। হিউম্যান ডেভেলপমেন্ট, পশ্চিমবঙ্গে 90 জন মারা যাচ্ছে, হিউম্যান ডেভেলপমেন্ট
করার কি আছে? পশ্চিমবঙ্গে ডেঙ্গি হচ্ছে, লোক মারা যাচ্ছে। সেইটা নিয়ে পশ্চিমবঙ্গে মুভমেন্ট করো, ডাক্তার আছে না, নার্স সেইটা নেই। নিয়ে মুভমেন্ট করো। পশ্চিমবঙ্গে কিছু নেই। আপনাদেরকে ধরে হিউম্যান ডেভেলপমেন্ট বলছেন কেন? ওটা বলবেন না। পশ্চিমবঙ্গে যারা যাচ্ছে আপনি বলবেন না। মহারাষ্ট্রকে ধরে ফেলবে হিউম্যান পশ্চিমবঙ্গ ডেভেলপমেন্ট বলবেন না। আপনাদের পথ অনুসরণ করছে। মানে আমি বলছি ট্র্যাজেডিটা এইখানেই যে আলটিমেটলি একটা গোল বৃত্তের মধ্যে আমরা ঘুরছি। আমি যেটা মনে করছি সেটা হলো এই লাস্ট কয়েকটা বছর কিন্তু ভারতবর্ষ তো সামগ্রিকভাবে ভারতবর্ষের রাজনীতিতে একটা প্যারাডাইম শিফট দেখতে পাচ্ছি। ধরুন আমি যেভাবে বড় হয়ে উঠেছিলাম তাতে আমরা শ্রমিক আন্দোলন, কৃষক আন্দোলন দেখেছি, ছাত্র আন্দোলন দেখেছি, তার নিরিখে নানা ইস্যু, সামাজিক ইস্যু দেখেছি। কিন্তু এখন মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি যারা সেকুলার বলে ভাবেন তারাও কিন্তু এখন রাম নাম জপছেন। কেউ রামকে সামনে আনছেন, তো কেউ বলছেন আমার দুর্গা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কেউ পইতে দেখাচ্ছে, কেউ পইতে দেখাচ্ছে, বা রহিমকে নিয়ে আসছে, এবং কৈলাস সরোবরে কেউ চলে যাচ্ছেন। তাহলে বেসিক্যালি একটা প্যারাডাইম শিফট দেখতে পাচ্ছি, যেটা হলো যে একটা কোনো না কোনো মানে আমার রাজনীতির সাথে একটা ধর্মের সম্পর্ক রাখতে হবে, এবং সেটা মেজরিটেরিয়ান ধর্মের সাথে সম্পর্ক রাখতে হবে। অর্থাৎ আমাকে হিন্দু ধর্মের সাথে একটা সম্পর্ক রেখে নির্বাচনী বৈতরণী পার হতে হবে বা কাউন্টার করতে হবে। সেটা হচ্ছে যে এর আগে প্রত্যেকটা নির্বাচনে শাহী ইমামের কাছে গিয়ে নেতাগুলো বসে থাকতো, সে সোনিয়া গান্ধী থেকে বিশ্বনাথ, আমরা সেই সময় সমালোচনা করি, 20 বছর আগে, আমরা গৌতম দেব যখন উত্তর 24 পরগনার আমরা সমালোচনা বড় মার কাছে গেছিলেন, এই স্টুডিওতে বসেও সমালোচনা কিন্তু হয়েছে। যেটা আমি বলছি যে ভোটের জন্য আপনি কিন্তু শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ যে শক্তিগুলো, আপনি এই যে বিরাট পরিমাণে ইয়ং জেনারেশন যারা কাজ পাচ্ছে না, তা আপনি কাজের প্রশ্নটা কিন্তু অ্যাড্রেস করছেন। আমি সরাসরি এটা তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস সব দলকে বলছি যে মূল যে সমাজের ইস্যুগুলো, যে এমপ্লয়মেন্টের প্রশ্নে আপনি কিন্তু উত্তর দিচ্ছেন না। ভারতবর্ষের একটা ডেমোক্রেটিক সেটআপ আরো কি করে স্ট্রেনথেনিং হোক, আপনি কিন্তু সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন না। এই কয়েকদিন আগেই সুপ্রিম কোর্ট চিফ সেক্রেটারিকে ডেকে বলছে যে ল মানে এনফোর্স করবার জন্য যে জুডিশিয়ারি যে এক্সপেনশন করার কথা ছিল, যতগুলো কোর্ট মানে তৈরি করার কথা ছিল, সেই কোর্টগুলো কিন্তু একটু সম্প্রসারিত হয়নি। মানে প্রশ্নটা হচ্ছে ল এন্ড অর্ডার ইজ নট ইম্পর্টেন্ট, কারণ এটা সরাসরি আমি আবার পুরনো কথা বলবো যে আপনার মাকান শেষ পর্যন্ত গরু, গঙ্গাজল আর গোবরে অস্তমিত হয়ে যাবে না। প্রধানমন্ত্রী এই প্রশ্ন রেখে আজকের এই অনুষ্ঠানের এই পর্ব শেষ করব।